তো তোর জানাই আছে, 40 টাকা কেজি ভালো বেগুন রেখে 20 টাকা কেজি অল্প পোকা ধরা বেগুন কিনে আনে। বুঝতে পারছিস কতটা হারকিপ্রন? কিপন দেখেছি, কিন্তু মামার মতো কিপন জীবনে দেখিনি। শেষে কিনা পচা বেগুন খাওয়া শুরু করলো। আজ 7 বছর পর মা বাড়িতে পা রাখছি। মা দরজার টোকা দিলে একজন 40-45 বয়সী লোক দরজা খুলে গলা চাজিয়ে বলল, কি চাই? মা কোনো কথা না বলেই পা ছুঁয়ে সালাম করলো। আমি সালাম দিলাম, তবে দাঁড়িয়ে থেকে দিয়েছি। মা মাথায় লম্বা ঘুমটা দিয়ে বলল, কেমন আছো মেজু দাদা? সঙ্গে সঙ্গে চোখে মুখে হাসি রেখে ফুটে উঠলো, আমাকে বুকে জড়িয়ে ধরলো। মোটেও এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। জড়িয়ে ধরে বলে, সেই যে নাক গুছি মেরে চলে গেলি, আর একটিবারও দেখতে আসলে না কেমন আছে। 7 বছর আগে যখন মার মামার ভিতর জমি জমানে ঝগড়া হয়, তখন রাগের বশে নাক বরাবর একটা খুশি দিয়ে মামাকে অজ্ঞান করে দিই। সেদিন আর বাড়িতে ঢোকার সাহস হয়নি। একটা বন্ধুর বাড়িতে রাতটা কাটিয়েছিলাম। মামা পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, ছেলে তো অনেক বড় হয়ে গেছে, এখনো কি আগের মতো দুষ্টুমি করিস নাকি? মা বলল, কি যে বলো মেজু দাদা, সোহাগ অনেক ভালো একটা ছেলে, শুধু লেখাপড়ায় একটু কাঁচা। বুঝতে পারছি না মা প্রশংসা করছে নাকি মান সম্মান চুবাতে চাইছে। চিন্তা মাথার রক্ষণগুলি কিলবিল করছে। মাথা চুলকাতে চুলকাতে মার দিকে কটমটি চোখ নিয়ে তাকালাম। আমার তাকানো দেখে মা ফিক করে হেসে দিল। মামা পান চিবোতে চিবোতে বলল, শুনলাম ছেলে নাকি গঞ্জিকা টঞ্জিকা খায়, মানে শুদ্ধ ভাষা যাকে গাঁজা বলে আর কি। 32 পাটি দাঁত বের করে খিলখিল করে হেসে দিল। লজ্জায় মুখখানা আমার লাল হয়ে গেছে। না পারছি চোখ তুলে তাকাতে, না পারছি কোনো কথার উত্তর দিতে। বুঝতে বাকি রইল না নাক ফাটানোর প্রতিশোধটাই নিতে যাচ্ছে, তাই নীরবে সহ্য করে যাচ্ছি। মামা ছাগলের মতো বলেই যাচ্ছে। মার দিকে করুণ দৃষ্টিতে তাকালাম। মা হাতের ইশারায় বলল, তুই একটু কন্ট্রোলে থাক, রাখবি না। এসব খায় না, তবে মাঝে মাঝে 2-1টা সিগারেট খায়। মামার চোখ ছানা বড়া হয়ে যায়। বলিস কিরি, সিগারেট খেয়ে অথচ তুই কিছুই বলিস না? বাড়ি অসভ্য হয়ে গেছে তোর ছেলে, একটু চোখে চোখে রাখতে হবে। আহ মেজু দাদা, বকছো কেন? বাচ্চা মানুষ, বোঝে কম, বোঝালেই সব বুঝবে। এই বুড়া নাতার ছেলেকে বাচ্চা বলছিস? বিয়ে দিলে তো নিজে 3 বছর বাপ হয়ে যাবে। মেজু দাদা, হয়েছে হয়েছে, আর বলবো না। মজার জন্য দুঃখিত। এই ধর চাবি, দোতলার রুমটা এখন থেকে তোদের। মামা ভারী গলায় ডাকলো। মা, তাঞ্জু একটু নিচে আসো। আমি ভাবতে লাগলাম, এই তাঞ্জুটাকে, নামটাও চেনে চেনে লাগছে, যেন অনেক বছর আগে কখনো শুনেছিলাম। রূপেগুণে ভরপুর, চুলগুলো খোবা করে বেনি করে বেঁধেছে। বিধাতা যে এত সুন্দর বস্তু বানাতে পারে সেটাই মেয়েকে না দেখলে বুঝতেই পারতাম না। মামা যে মা বলে ডাকলো, তার মানে কি এটা আমার নানি? এমন যুবতী নানি কিভাবে সম্ভব? নানা কি আরেকটা বিয়ে করেছিল নাকি? আমি একটু ঝুঁকে মেয়েটার পা ছুঁয়ে সালাম করতে যাব, তখন আমার হাতটা টেনে উপরে তুলল। টকবাগানো জলামুখের মতো চোখ, আগুনের কুণ্ডমের মতো বিস্ফোরণ হচ্ছে। ভয়ে ঢোক গেলাম। কানে ব্যথা লাগছে, অথচ বলার মতো কোনো ভাষা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি না। সোহাগ সালাম করিস কেন? এটা তানজু, তোর সঙ্গে ছোটবেলায় যে মেয়েটা খেলা করতো, এই সেই মেয়ে। কিন্তু মামা যে বললো মা, তার মানে তো এটা আমার নানি, সেটাই তো বোঝা যাচ্ছে। আমি যেমন তোকে বাবা পাগল বলে ডাকি, তেমনি তোর মামাও তার মেয়েকে আদর করে মা ডাকে। বোকা ছেলে, এখনো জ্ঞান হলো না? মা কথাগুলি বলে একটুখানি হাসলো, তার একটা হাত কোমরে রেখে বলে, বেশ হয়েছে, কান টেনে ধরেছে। তোকে তো মেরেই ফেলতাম আমি। এতদিন পরে আমাদের কথা মনে হলো তোর? এই 7 বছরে একটাবারও কল দেওয়ার কথা ভাবিসনি? নাম্বার ছিল না আপু, তুমি তো আমাকে নাম্বার দাওনি। অনেক চাইছি, দাওনি। এখন থেকে প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় তোমার সামনে নাম হাজির দেবো, প্রমিস। কানটা ছেড়ে দিয়ে ওনা মাথায় নিয়ে মাকে সালাম করলো। আমি ব্যাগটা হাতে নিতেই মামা বলে উঠলো, তাঞ্জু, ওদের রুমটা একটু দেখে আসো। সব থেকে বড় এবং সুন্দর রুম দুইটা দেখাবে। 32টা দাঁত কপাটি দেখিয়ে হো হো করে হেসে দিল মামা। কি পিচ্ছিরি হাসি দিতে পারে মাইরি! মামা না হলে আরেকটি বার ঘষে দিয়ে দাঁত ভেঙে দিতাম। তানু হাত থেকে ব্যাগগুলি কেড়ে নিয়ে বলে, রাখ, তোর এসব নিতে হবে না। এতটা ভারী ব্যাগ তুই সহ্য করতে পারবি না, বাচ্চা মানুষ। ডান হাত টান দিতেই তান্তু ঝবাস করে পড়ে গেল। আমাদের দিকে তাকিয়ে বলল, আপনার চিন্তা করতে হবে না আন্টি, আমি ব্যাগ নিতে পারবো। প্রতিদিন 1 গ্লাস দুধ খাই। ব্যাগ তোলার খুব চেষ্টা করছে তানু, কিন্তু পারছে না। চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। হা হা করে হেসে দিয়ে বললাম, বাচ্চা মানুষের কাজ বাচ্চাদের করতে দিলে খুশি হব। আপু, আপনার এত কষ্ট করে কি দরকার? রুম দেখিয়ে দিল। মার রুম আগে থেকে গোছানো ছিল। অবশ্য তানু ছাড়া কেউ করেনি, কারণ মেয়েরাই পারে রুম পরিষ্কারের কাজ পারফেক্টভাবে করতে। আমার রুমে এসে ধবাস করে খাটে শুয়ে হাঁপ ছাড়লো। ব্যাগগুলো এক কোনায় রেখে সেন্টুকুন্টু খুঁজছিলাম, তখন তানু চোখের দিকে চোখ যায়। লোভ দৃষ্টিতে আমার শরীরের দিকে তাকিয়ে আছে। বজ্জাত মাইয়া, এবার একটু রেগে গেলাম। রুম থেকে বের হয়ে যান। কাপড় বদলানো দেখাটা কি ভদ্র মেয়েদের কাজ? আমার রুমে আপনি কি করছেন? বাহ, তুই তাহলে অনেক বড় হয়ে গেছিস দেখছি।
কেন? ছোটবেলায় যখন আমার সঙ্গেই গোসল করতি তখন তো এরকম রাখতি না। লজ্জায় মুখ লাল হয়ে গেছে। তখন আমরা ছোট ছিলাম আপু, এসব মনে করে দিয়ে কি লজ্জা দেওয়ার চেষ্টা করছেন? 18 বছরের নিচে সবাই শিশু, তার মানে তুই এখনো বড় হয়ে গেছিস। হুম, এখনো আমার 2-3 বছরের ছোট। হুম। লজ্জায় কোনোভাবে হাত টেনে ধরে বাইরে পাঠিয়ে দিলাম। এবার যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে ছাদে উঠে দাঁড়ালাম। মায়ের হাতে ধরা পড়ার আওতার বাইরে। মা নিচে রান্নাঘরে কাজ করতে ব্যস্ত। পকেটে হাত ঢুকিয়ে দিয়ে দিয়াশলায় আর এক প্যাকেট সিগারেটের প্যাকেট বের করলাম। রাস্তার মাঝপথে নিয়েছিলাম, কিন্তু মা পাশে থাকার জন্য খেতে পারেনি। মনটাও কেমন যেন সিগারেট করছিল। চাঁদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট ঠোঁটে রেখে আগুন জ্বালাতে লাগলাম। চোখ টান দিচ্ছি, হঠাৎ পাশ থেকে মেইলি কণ্ঠে কেউ একজন পড়ে উঠল। ক্যারে, ওখানে ধোয়া যাচ্ছে? তাহলে কি মা সিগারেট খেতে দেখে ফেলেছে? হঠাৎ এমন একটা ডাকে ভয়ে পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। ভয়ে ভয়ে পাশের ছাদে দেখালাম। পাশের ছাদে বলতে মাঝখানে একটা 3 ইঞ্চির একটা দেওয়াল। এবার আগে থেকে ভয়টা আরও দ্বিগুণ হয়ে গেল। তানজু আপু তাহলে সব দেখে ফেলেছে, আমার আর রক্ষে নেই। মাকে নিশ্চয়ই বলে দিবে যে ডেঞ্জারাস মেয়ে রে বাবা। কান্না কান্না ভাব হয়ে গেল নিজের ভেতর। মার ভয় দেখালেই কেঁদে দেওয়ার মতো অবস্থা, যে কোনো সময় কেঁদে দিতে পারে। দিয়াশলায় আর সিগারেটের প্যাক অটোমেটিক পিঠের পিছনে চলে গেল। আমার দিকে রাগে লুকে তাকিয়ে আছে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এমন সময় পানি পেলে গলাটা একটু ভিজে নিয়ে যেত। হুট করেই থমকানি দিয়ে বলল, এসব ছাইপাশ কবে থেকে খাওয়া শিখলি? মানে কই না তো, আমি কিছু খাচ্ছিলাম না, সেটা আপনার চোখের ভুল। তাহলে পিঠের পেছনে হাত লুকিয়ে রেখেছিস কেন? কি আছে বের কর বলছি। বুঝি না মেয়েরা সিগারেট খাওয়া কেন পছন্দ করে না। সামান্য সিগারেট তো খাচ্ছিলাম, এতে রাগ আর কি আছে? সিগারেট খেয়েছি, গাঁজা তো আর নয়। ওই কি ভাবছিস? না তো কিছু না আপু, আপনি অকারণে আমাকে সন্দেহ করছেন। অকারণে মানে? আমি নিজের চোখে তোকে সিগারেটে আগুন লাগাতে দেখেছি, এখন মিথ্যা বলা হচ্ছে তাই না? এমন গুছিয়ে মিথ্যা বলা কোথায় শিখলি? বিলিভ মি আপু, আমি মিথ্যা বলছি না। তোর চেহারার সাথে সিগারেট শব্দটাও শুনতে খারাপ লাগে। তোকে এত ভদ্র ভেবেছিলাম। কেন খাস এসব? এবার সিগারেটটা সত্যি টানতে লাগলাম। কয়েকটা শোক টান দিয়ে স্যাকা খাইছি আপু। প্রথম প্রেম ছিল, তাই আবেগের বশে 2 টান দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। এখন এটা না খেলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমি কিন্তু প্রেম করি না, স্যাকা খাইছি এটা কাল্পনিক। আমাকে দেখ। প্রতিবারই তো দেখি, অনেক সুন্দর দেখতে আপনাকে, তবুও বারবার দেখতে ইচ্ছে করে। বুদ্ধ, সেটা বলিনি আমি। বলতেছি আমাকে দেখে কিছু শিখতেও পারিস। 10 বার ছ্যাঁকা খাইছি, তবুও হার মানিনি, প্রেম করার চেষ্টা করেই যাচ্ছি। কি মেয়ে 10টা স্যাকা খাইছে তবুও প্রেম করতে যাচ্ছে, আজব মেয়েমারি। 10টা স্যাকা? কিন্তু দুর্ভাগ্যের জন্য একটাও প্রেম হলো না। সব আমার টাকলু বাপের জন্য। কিভাবে যেন জেনে যায় প্রেম করতেছি। এসব প্রেম ভালোবাসা না করলে নয় কি স্বাধীনভাবে জীবনযাপন করুন। না থাকবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হুকুম, একদম ফ্রিভাবে চলাফেরা করবেন, যখন যেটা খুশি সেটা করুন। বুঝবি না রে, প্রেমের ভেতরে একটা ফিলিংস থাকে, বুঝলি? তুই তো হাবাগোবা, এসবের কি বুঝবি? সেই জন্যই তো 10টা জায়গা খাইনি। হাবাকোবা হলে কি আর 10টা জায়গা খাইতাম নাকি? কি বললি? রাগি লোকে কই না তো, কিছুই বলিনি, শুধু বললাম মন থেকে চাইলে সব কিছু সম্ভব। আচ্ছা, তুই আমার সঙ্গে প্রেম করবি? খুব মজা হবে দেখবি। প্লিজ প্লিজ না করিস না। কাজিনদের ভেতর রিলেশন করতে নেই, এতে আত্মীয়তার ভেতর ফাটল ধরে, 2 পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যায়। 10টা করে আবার আসে আমার সাথে প্রেম করতে। কিচ্ছু হবে না, সব ব্যবস্থা আমি করিয়ে দেবো। তুই শুধু আমার সাথে প্রেম করবি। অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নেব। প্রেম করতে প্রথমে দুজনকে ভালোভাবে চিনতে হয়, বুঝতে হয়, মনের সঙ্গে মনের সম্পর্ক তৈরি করতে হয়। এভাবে একদিনের ভিতরে কখনো প্রেম হয় না আপু। একদম আপু বলবি না, অনলি জানু, বুঝছিস? শুধু জানু বেবি। ও বাবু বলে ডাকবি। সব মেয়েদের বয়ফ্রেন্ড কত সুন্দর করে ডাকে, অথচ তুই কি না? আমি কি? তোর মুখে একটু ডাকের রস বলতে কিছু নেই। জন্মের সময় নিশ্চয়ই তোর মুখে মধু দেয়নি, তাই তো এমন হাবালের মতো থাকিস। এই মেয়ে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। যেভাবে হোক মাথা থেকে প্রেমের বোধ ছাড়াতে হবে। শেষ পর্যন্ত কিনা জুনিয়র সিনিয়র প্রেম করবে। প্রেম বিষয়ে দেখছি একটু ধারণা বলতে কিছুই নাই। অবশ্যই প্রেম করব, তবে সময় নিয়ে। আমাকে তাহলে জোড়া আইসক্রিম চকলেট, তবে কিটক্যাট চকলেট, কিন্তু 2-3 প্লেট ফুচকা, পার্কে বসে বাদাম খাওয়াতে হবে। রোজ রোজ একটা করে সাদা গোলাপ, সকালে গুড মর্নিং মেসেজ পাঠাতে হবে। আমার চুলে হাত বুলিয়ে দিতে হবে, সাথে তেল দিয়ে দিতে হবে। আরও বেশি ভালো হবে। বাস এটুকু।
এক নিঃশ্বাসে তানু সব কিছু বলে দিল। তানুর কথাগুলো শুনে যেটা বুঝলাম, নিজের ইচ্ছেগুলো পূরণ করার জন্য প্রেম করতে চাইছে। যদি আমি বাদে খারাপ কোনো ছেলে খপ্পরে পড়ে, নিশ্চয়ই প্রেম করার স্বাদ মিটে যাবে। খারাপ মেয়ে হয়ে যেতে পারে, আর সাদাগুলো পাওয়া বর্তমানে দুষ্কর। হতম হয়ে তার চোখে চোখ রেখে বলি, না না আপু, থাক, আমার প্রেম করতে হবে না। সিঙ্গেল দেবদাসী ভালো আছি। কি দরকার হুদায় উঠকো ঝামেলা নিজেকে জড়ানো? আর আমি নিজেই তো একজন বেকার, টাকা পাবো কই? তার মানে আমাদের প্রেম করা আর হলো না? শোন, তোকে আমার সাথে প্রেম করতে হবে মানে করতে হবে, না হলে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বাসা থেকে বের করে দেবো। প্রেম না করার সঙ্গে বাসা না রাখার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। টাকাতে বাসা বাড়ি থাকি, বুঝছেন, ফ্রিতে নয়। হোয়াট? আব্বু তোদের থেকে টাকা নেয়? আর এটা ঢাকা শহর, সহজে রুম পাওয়া মুশকিল। পারলে অন্য বাসা ভাড়া নিতে পারিস। এটাও ঠিক বলেছেন, টাকা শহরের রুম পাওয়া মুশকিল। বাধ্য হয়ে বলতে হলো, হ্যাঁ আমি রাজি আছি, তবে টাকার বিষয় তো, তাই একটু ভাবতে হবে। টাকা জোগাড় কিভাবে করব? সেটার ব্যবস্থা আমি করে দেবো। তুই চিন্তা করিস না, চল বাজারের দিকে যাবো, না গেলে নাক ফাটিয়ে দেবো। ভীতু একটা, আমি দেখতে ভূতের ভয় গেছে। দেয়াল টপকে পার হতে গিয়ে পাহাড়কে পড়ে যায়। হাঁটুর একটা অংশ কেটে গেছে, সেখান থেকে রক্ত চুবিয়ে পড়ছে। আমি শটান হয়ে দাঁড়িয়েছিলাম। এক ধমক দিয়ে বলে, কি দেখিস শাবলা, একটু তো হাত ধরে তুলতেও পারিস নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখবি? একটা সুন্দর মেয়েকে স্পর্শ করব, বিষয়টা কেমন দেখাচ্ছে? আমি পারবো না, লজ্জা করে আমার। চোখ দু হাতে আড়াল করে বললাম। বেশ কিছুক্ষণ রাগে দৃষ্টিতে তাকিয়ে ভুরু বাঁকা করে তাকালো। তুই ছেলে না মেয়ে? হ্যাঁ, তোর তো দেখি আমার থেকে বেশি লজ্জা। এমন একটা থাপ্পড় দেবো না, সব লজ্জা হাওয়া হয়ে যাবে। পুরুষত্ব দেখানোর এটাই সময়। কোনো কিছু না ভেবে আপুকে কোলে তুলে নিলাম। দু হাতে গলা পিছিয়ে ধরলো তানো। চোখে চোখ রেখে সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছি। হুট করে এই মাথাতে ভয় এসে মনোবলকে ভীতু করছে। আপু, এমন সময় যদি মামা দেখে ফেলে তখন কি করব? আমার তো খুব ভয় করছে। তানুর কণ্ঠে একরাশ ভালোবাসা খুঁজে পেলাম, যেন সে সত্যি আমাকে ভালোবাসে। আমাকে থামিয়ে দিয়ে ঠোঁটে আঙুল রেখে বলে, চুপ, একটা কথা বলবি না। আব্বু দেখলে দেখুক, আমি বলে দেবো তোকেই শুধু ভালোবাসে এই মন দেহ শরীরের প্রতিটা অঙ্গ। আমার পিচ্চি রাজকুমার। আঙুলটা আমার নিঃশ্বাস ভারী করে দিচ্ছে। ললিপপের মতো আঙুলে চুমুতে ভরে দিতে ইচ্ছে করছে, কিন্তু ইচ্ছে করলেও সেটা আমার সাধ্যর বাইরে। আবু কাঁধে হাত দিতে আরেকটা হাত দিয়ে চুলগুলি খামচে ধরে ঠোঁটের কাছে আসার চেষ্টা করছে। গোলাপি কোমলার কোয়ার মতো টসটসে রসালো ঠোঁট নিজেকে দুর্বল করে দিচ্ছে, পাগল করে দিচ্ছে। ইচ্ছে করছে তার ভালোবাসা সাড়া দিতে। ঠোঁট লাগিয়ে দিয়ে পাল্লাতে কিস করছে আপু। আপুর জিভা স্পর্শ লাগাতেই তার ঠোঁটের ওপর হাতের মুঠো চেপে ধরলাম। না আপু, এখন এসব করার ইচ্ছা নেই। আমি আপনাকে কাছ থেকে পেতে চাই, এরকম নোংরা ভালোবাসার মাধ্যমে না। তানু যেন আমার ব্যবহারে আরো মুগ্ধ হয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চোখে দেখে। চোখের অক্ষিগুলোকে জলকণা চিকচিক করছে, তবে সেই জলে কষ্ট না, চোখের কানা খুঁজে পাচ্ছি। তার চোখে ভালোবাসা খুঁজে পাচ্ছি। লেপটে লুপটে গেছে লিপস্টিকগুলো, তবুও তার চেহারার সৌন্দর্য ফোরাছেই না। নীলাকে রুমে ঢুকে খাটের একটা কোণে দাঁড়িয়ে শুয়ে দিলাম। কোমরের নিচ থেকে হাতটা টান দিতেই আমার শার্টের কলার চেপে ধরলো। তার ঠোঁট বরাবর আমার চেহারা। চোখ বন্ধ করে কলার টানতে টানতে বুকের সঙ্গে জড়িয়ে ধরার চেষ্টা করছে। কোমর বাঁকিয়ে বুকের সঙ্গে মিশিয়ে নিল। ঠোঁট কামড়ে ধরলো। কোনো শব্দ বের হচ্ছিল না, শুধু শব্দটাই। কোনোভাবে ছাড়িয়ে নিয়ে বলি, নীলা আপু, এখন এসব করা কি খুবই প্রয়োজন? আমাদের আগে বিয়ে হোক, তখন না হয়। আর তাছাড়া আমি আনরোমান্টিক ছেলে। চুপ, আমাকে আপু বলবি না। আমি তোর আপু হতে চাই না, পারলে স্বামী বানিয়ে নেব। কলার টেনে ধরে বুকে চেপে ধরে ঠোঁটে ছোঁয়া পেতে চায়, হাতের মুঠি ঠোঁটে রেখে। সেটা না হয় মানলাম, তবে আমাদের ভালোবাসা কি মামা মেনে নেবে? আমাদের বংশে পরস্পরায় আত্মীয়তার ভেতর বিয়ে কখনোই মেনে নেয়নি। যদি আপনার সঙ্গে বিয়ে না হয়, আমার লাগানো দাগ নিয়ে করে করে মরবেন। আমি চাই না কোনো মেয়ে এভাবে চরিত্র নষ্ট হোক। নাক টিপে দিয়ে বলে, পিচ্চিটা অনেক বড় হয়ে গেছে। আমি রাজি থাকলে বিয়ে পর্যন্ত সম্পর্ক এগিয়ে নিয়ে যাব, আব্বু কিছু বলতে পারবে না। এখন আমি উঠি, মামা দেখলে সর্বনাশ হয়ে যাবে। ঠোঁট মুছতে মুছতে নিজের রুমে ঢুকছিলাম, মা পিছন থেকে ডাক দিল, সোহাগ, কোথায় গিয়েছিলি? না মানে মা, ছাদে গিয়েছিলাম একটু হাওয়া বদলের জন্য। থাক, মিথ্যে বলতে হবে না। তোর ঠোঁটে লিপস্টিকের দাগ কেন লেগে আছে? নীলার রুমে গিয়েছিলি? মা সন্দেহের চোখে বলল, আমার সত্যিকারের আম্মু কিন্তু আমার সাথে একদম ফ্রি। না মা, আমি নীলাপুর রুমে কেন যাব? আমি তো ছাদে ছিলাম। আর কোথায় পেলে লিপস্টিক? হাতের এক ঘষায় লিপস্টিক মোছার চেষ্টা করলাম। মা ঠোঁটের এক কোণ থেকে আঙ্গুলে লিপস্টিকের দাগ লাগিয়ে আঙ্গুল সামনে রেখে এক ধমকানি দিয়ে বলে, এটা কি তাহলে? আমার সাথে মশকরা করিস? থাপ্পড় দিয়ে শিক্ষা দিয়ে দিব। সে তোর বড় আপুর মতো, আর তুই কিনা সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছিস। তোকে তো ভদ্র ভাবতাম, তুই তো এমন ছিলি না।
বাচ্চাদের মতো চোখে জল ফেলতে ফেলতে নিজের রুমে ঢুকে বালিশ ভিজিয়ে দিচ্ছি। রাতে কিছু খায়নি, আমার কি দোষ? নীলাবই তো জোর করে, রাগটা এখনো কমেনি। দরজায় ঠক ঠক শব্দ হলো, ছিটকুনি খুলে দিতেই নীলাকে দেখে বললাম, কেন এসেছেন আপনি? আপনার জন্য এই প্রথমবার আমার মা আমাকে বকাবকি করেছে। আজ থেকে আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ। খেয়ে নে, রাতে না খেলে শরীর খারাপ করবে তো। থালাটা ছিটকে ফেলে দিলাম। মা সামনে এসে দাঁড়ালো। নীলা মাকে জড়িয়ে ধরে মায়ের কান্না শুরু করে দেয়। নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে মা বলে, আমি জানতাম না তুই আমার ছেলেকে এত ভালোবাসিস। কেন তোরা একে অন্যকে ভালোবাসলি? জানিস না আমাদের বংশ নিজেদের ভেতর বিয়ে করা অপরাধ? বিশ্বাস করো ছোট মামুনি, আমি সোহাগকে ছোট থেকে অনেক ভালোবাসি। ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু বোঝেনি। সম্পূর্ণ ঘটনা শুনে আমি অবাক হয়ে গেলাম। মা থালা ভরে আবার খাবার নিয়ে এলো আর বলল, মেজো দাদা এসব যেন না জানে, আমার ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়। পৃথিবীতে আমার আপন বলতে ছেলেটাই আছে। আমি খাটে পা তুলে আরামে বসলাম। নীলা আমার সামনে বসে ডাল ভাত আমার মুখের সামনে ধরলো। হাঁ কর। আমি ভুরু বাঁকা করে বলি, হাত ধুয়েছিলেন? সাবান দিয়ে পরিষ্কার হবে। 2 হাত ধুয়ে দিয়েছি তোকে নিজ হাতে খাওয়ানোর জন্য। এবার বড় করে একটা হাঁ। আপনি অনেক কিপটা, বুঝলেন? কেন? আমার আব্বুর মতো মোটেও কিপটা না। কিপটা হলে তোকে সব ভালোবাসা একদিনে উজাড় করে দিতাম না, কিন্তু তুই তো ভালোবাসার ক অক্ষরও বুঝিস না। উফ, ডাল ভাত ভালো লাগে না, মাংস হলে ভালো হতো। এসব কেউ খায় নাকি? এনেছি তো, ফ্রিজে তুলে রেখেছিলাম, তুই আসলে খাওয়াবো সেই জন্যই। এবার খুশি তো? টিফিন বক্স খুলে দেখালো। সম্পূর্ণ দিয়ে না, মার জন্য নিয়ে যাব। আমাকে কোনো ভালোবাসলে না, জানিস তোকে নিয়ে কত স্বপ্ন দেখি। আমাকে নিজ হাতে খা। নীলাকে আর কিছু বলতে দিলাম না, মুখে এক টুকরো মাংস তুলে দিলাম। আমার দিকে এক মনে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে। তুর্কি দিয়ে বলি, খালি পেটি থাকবো নাকি? মুখ তো ব্যথা হয়ে গেল হা করে থাকতে থাকতে। সরি, মনে ছিল না। নীলা খাইয়ে দিয়ে চলে গেল। রাতে ঘুমানোর সময় কখনো ছিটকারি লাগাই না। কারেন্ট চলে গেলে দরজা দিয়ে হালকা হলেও একটুখানি বাতাস আছে। জানালা পর্দা সরিয়ে দিতে সকালে মিষ্টি রোদ এসে চোখের উপর পড়লো। ঝাপসা ঝাপসা চোখে চোখ মুখ কষলাতে কষলাতে সামনের দিকে তাকালাম। একটা সদ্য গোসল করা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। পরনে সবুজ পাড়ে শাড়ি, চোখের কোণে কাজল টেনে দেওয়া, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, হলুদ রঙের ব্লাউজ। আমি প্রেমে পড়ে যাচ্ছি মেয়েটার। খাটের এক কোণে বসে চায়ের পিস সামনে ধরে বলল, কেন ঘুমানো না রাতে? পাশে রাখা চশমাটা নিয়ে চোখে দিয়ে হাত থেকে চায়ের কাপে চুমুক দিয়ে সাধারণভাবে বললাম, মোটামুটি ভালো হয়েছে ঘুমটা। বললি না তো চা কেমন হয়েছে? এক কথায় অপূর্ব হয়েছে। সাথে আছে রূপবতী মেয়ে, তার জন্য হয়তো এতটা সুন্দর লাগছে। আচ্ছা, তোমরা মেয়েরা এত সুন্দর চা কিভাবে বানাও? এই চায়ের আমার অর্ধেক ভাগ আছে, অর্ধেক খেয়ে বাকিটুকু তোকে দিয়েছি। সেই জন্যই এতটা স্বাদ পাচ্ছিস, কারণ লিপস্টিক সব ছেলেদেরই পছন্দ। বমি করার চেষ্টা করেও বমি করতে পারলাম না। লিপস্টিক খেলে পেট খারাপ হয়। ইতিমধ্যে লিপস্টিকের চাও খেলাম, বড়সড় বিষম খেলাম। কি হলো তোর? লিপস্টিক কেন খাওয়ালেন? এটাকে কি চা বলে নাকি লিপ কিস বলে? আবার শুরু হবে পেট খারাপ হওয়া। অভ্যেস করে নে, বিয়ের পর প্রতিদিন খেতে হবে। আরও 10 বছর পর বিয়ে, এখন করতে পারবো না। পারলে আমার জন্য 10 বছর অপেক্ষা করে থাকতে হবে। নিজের বাড়ি করব, বিজনেস থাকবে তারপর। বিজনেস করতে হবে না, আমার বাচ্চার আব্বু হলেই চলবে। যা ফ্রেশ হয়ে আয়। কোনো রকম জোর করে খাট থেকে তুলে দিল। দেয়ালঘড়ির দিকে চোখ যেতেই দেখি 12টার কাছাকাছি। নীলাকে বললাম, তোয়ালে আছে? একটাই আছে, আমি সেটা ব্যবহার করি, তুই চাইলে নিতে পারিস। আনবো কি? গোসল করতে করতে পানি বের হওয়া বন্ধ হয়ে গেল। সারা গায়ে সাবান লাগানো আছে, মুখে একটু মনে হয় বেশি দিয়েছি। এখন উপায় কি? আশেপাশে হাতে 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 কাপড়ের মতো কিছু একটা হাতের নাগালে পেলাম। প্রথমে চোখ মুছলাম। চোখ মুছে দেখি নীলা আপু, আর তার শাড়ির আঁচলে লেগে আছে সাবান। এক বালতি সামনে রেখে দিয়ে লুঙ্গির গিট্টু ঠিক করে দিয়ে বলল, ট্যাঙ্কির পানি শেষ, একটু পানিতেই গোসল করতে হবে। আর লুঙ্গিটা ঠিকভাবে পরতে পারিস না, খুললে তো সব কিছুই দেখা যাচ্ছে। লজ্জায় লাল হয়ে গেলাম। নীলাপু আমার সব লজ্জা দেখে নিয়েছে। সামনে ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না। মুচকি হাসি দিয়ে চলে গেল। গোসল করে বের হব এমন সময় নীলাপু সামনে এসে দাঁড়ালো। একটা হাতে তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে একজন আরেকজনের মুখোমুখি। অনেক ভয় করে এই নীলাপুকে দেখে। অনেক কষ্টে একটা ভাড়াটে বাসা পেলাম, কিন্তু আর মনে হয় না বেশি দিন থাকতে পারবো। শতটা তো একদিন একদিন ধরা পড়বেই। তখন সমাজের সাথে থাকার জন্য অবস্থাস্থলটা হারাতে হবে। নীলাপু হাত থেকে তোয়ালেটা কেড়ে নিয়ে বলল, কি করছিস এসব? ভাবার করে থাকার কারণে হঠাৎ চমকে যায়। আমি তোতাতে তোতাতে বলি, না না না, কিছুই করছিলাম না, তোয়ালে দিয়ে মাথা মুছেছিলাম। এখন থেকে আর মুছতে হবে না, আমি মুছিয়ে দেবো তোর ভেজা চুল। যার কাজ তাকেই করতে দেওয়া ভালো, বুঝলি? কিন্তু নীলা আপু কথার মাঝখানে থামিয়ে দেয়।
এই যেন বইয়ের অধিকার, আর আমি তার সদ্য বিবাহিত স্বামী। কি আশ্চর্য! অথচ আমাদের দুজনের একজনের বিয়ের কথা পর্যন্ত বাড়িতে বলা হয়নি। আর যদিও আমাদের বিয়ে সম্পর্কে কোনো কথা শুনতো, তাহলে হয়তো জীবন তো পুড়িয়ে ফেলা হতো। সমাজের নিয়ম বড়ই অদ্ভুত। কাজিনদের ভেতর কোনো বিয়ে করার নিয়ম নেই। নীলা আমার মাথার বিন্দু বিন্দু পরিমাণ জল ধীর দৃষ্টিতে দেখে দেখে মুছে দিচ্ছে। মানুষ আসলে ভুল চিন্তাধারা নিয়ে চলাফেরা করে। বয়স গেলেও মানুষের আবেগ কমে না। আবেগ বিবেক নিজের উপর নির্ভর করে। যদি সে আবেগকে আঁকড়ে ধরে সারাটা জীবন থাকে, তাহলে আবেগ নিজ থেকেই তাকে ছাড়বে না, আরও শক্ত করে ধরে তার ব্রেন ধ্বংস করার চেষ্টা করবে। মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। নীলাপু বলল, টেবিলে ভাত বেড়ে রেখেছি, খেয়ে নিবি। আজও ডাল ভাত নাকি মাংস? কোনটা রান্না করেছেন আমার জন্য? প্রতিদিন কি তোর জন্য মাংস রান্না করবো নাকি? মাংস কি গাছে ধরে? জানিস না আমার আব্বু কতটা কিপটা একটা লোক? জানি তো। এত পরিমাণে কৃপণ যে পচা বেগুন খায়, ভাবতেই অবাক লাগে। এই কৃপণ মানুষটাই আমার ভবিষ্যৎ শ্বশুর। প্রচণ্ড রেগে। আমার আব্বুকে অপমান করবি না বলে দিলাম, নাইলে নাইলে তোর। থাক, আর বলতে হবে না। কিছু বললেই তো কিস করে একাকার অবস্থা করে দেবেন। সবসময় আমার ইজ্জত লুট করার ধান্দা। আসলে ছেলেরা ঠিকই বলে, মেয়েরা শুধু ছেলেদের দেহ ভোগ করার জন্যই ভালোবাসে। রেগে টকবক হয়ে চুপ কর বজ্জাত। হোপ রাগ করে চলে গেলাম ডাইনিং টেবিলের কাছে। মামা এসে পাশের চেয়ার টেনে বলল, সোহাগ, তোমাকে একটা ছোট কাজ দেব, করতে পারবে? করলে আমার খুব উপকার হবে। অনেক বছর পর মামা আমার সঙ্গে হেসে কথা বলল। আমি ওর না শব্দটা মুখ দিয়ে বের করতে পারলাম না। জি মামা বলেন। আমি নিজে সবটুকু দিয়ে চেষ্টা করব। আমার একমাত্র মেয়েটাকে তোমার প্রাইভেট পড়াতে হবে। অঙ্কে বড্ড কাঁচা, এবার ফেল করলে বের করে দেবে। একগাল হেসে দিয়ে কথাগুলি বলি। কি যে বলেন না মামা, ভাগ্নের সাথে কেউ মজা করে, আমার থেকেও ভালো ভালো স্যার পাবেন পড়ানোর জন্য। এর আগে অনেক স্যার নিয়েছিলাম, তারা 1 থেকে 2 মাস পড়ানোর পর বলে, আঙ্কেল আপনার কোনো আপত্তি না থাকলে আমি নীলাকে বিয়ে করতে চাই। বলো তো বাগ্নি, এইভাবে স্যাররাও লুচ্ছামি শুরু করলে পড়াবো কার কাছে? কিন্তু মামা, নীলাপু তো আমার সিনিয়র, মানে বয়স অনেক বড়। ছোট হয়ে কিভাবে পড়াবো? তুমি শুধু পড়ার সময় চোখে চোখে রাখবে, যেন পড়া ফাঁকি না দেয়। প্লিজ বাবা, অনুরোধ করছি, না করো না। মা প্লেট উল্টিয়ে কয়েকটা লুচি দিল। নীলা রান্না খাবো নাকি মার তৈরি করা লুচি? ধীরে আসতে সবগুলোই খাবো, সমস্যা নেই। মামাকে লুচি দিয়ে দিতে মা বলল, তোর মামা আমাকে এই বিষয়ে বলেছে, তোরও লেখাপড়ার জন্য একটা মেদ পেলি, সময় পার করতে পারলি। খুকি, তুই ঠিক বলছিস। আর তাছাড়াও নীলাকে পড়ানোর জন্য মাসে মাসে হাত খরচ পাবে, বাসার ভাড়াও দিতে হবে না। মাকে খুকি বলার অভ্যাস এখনো ছাড়লো না। বসে বসে সময় কাটানোর থেকে কিছু একটা করাটা অনেক ভালো। বেসরকারি স্কুলের ম্যাডাম, একদিন না একদিন চাকরিটা হাতছাড়াই হবে। আচ্ছা মা, তুমি যখন বলেছো আর কিছু বলতে পারবো না। মামা আজ থেকে পাঠিয়ে দেবেন, যথাযথ চেষ্টা করো পড়ানোর। মামা খুশি মুখে চলে গেল। বুঝতে বাকি নেই মামার মনে রং লেগেছে খুশির ঠেলায়। তবে এটা কিভাবে সম্ভব? সিনিয়রকে একজন জুনিয়র পড়াবে। মামা কি গাঁজাটা সেবন করেছে নাকি? নিজের পায়ে নিজে কোড়াল মারার জন্য উঠে পড়ে লেগেছে। আর নীলাপু যে পরিমাণে রোমান্টিক, সাত ছিঁড়ে ফালা করে দেবে। কাঠফাটা কররোদে ছাদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানো মজাটাই আলাদা। লাটে হাতে ছাদে দাঁড়িয়ে ছিলাম। ভেজা কাপড় পরিহিত এক যুবকী মেয়ে ছাদে পা রাখলো। ভেজা কাপড় এটে সেটে লেগে আছে শরীরের সাথে। হা হয়ে তাকিয়েছিলাম নীলার দিকে। মুখ কুচকে বলল, কি দেখি? তুই তো অনেক বেশি দুষ্ট হয়ে গেছিস। নীলার কথা শুনে ভাবনার ঘোর কাটলো। এই দুপুর রোদে বৃষ্টি হলো নাকি? কোথা থেকে বেজে আসলেন? তুইও যেমন বোকা, তোর কথাও তেমন বোকা বোকা। বৃষ্টিতে ভিজিনি, তোর ময়লা কাপড়গুলো ধুয়ে আনলাম। ওহ, কিও? হ্যাঁ, অন্য কেউ হলে প্রশংসা করতো, তুই তো সেটাও করছিস না। কেমন মানুষ রে তুই? ধন্যবাদ। হয়েছে, ধন্যবাদ দিতে হবে না, ধন্যবাদটাও দিতে পারিস না। মুখ ভেঙচি কাটিয়ে চুলের ছাপটা মুখে লাগিয়ে মুখখানা ফিরিয়ে নিয়ে তারের উপর কাপড়গুলো একটা একটা করে শুকাতে দিচ্ছে। বালতির দিকে চোখ যেতে মান সম্মানের চিন্তা মাথায় ভর করলো। যেভাবে হোক নীলার হাতে ওটা পড়তে দেওয়া যাবে না। ঘুড়ির লাটাটা ফেলে দিয়ে বালতির ভেতর থেকে সেটা বের করে নিলাম। নীলাপু চেঁচিয়ে বলল, কি করছিস? এটা কি লুকাইলি? আমার কাছে দে, ওটা না হয়তো ভালো হবে না বলে দিলাম। না না, এইটা দেওয়া যাবে না। অন্য সব কাপড় নিয়ে তাদের সমস্যা হবে না, কিন্তু এটা না। বিয়ের পর তো এসব আমাকেই ধুতে হবে, দে। আর এটা তোর আন্ডারওয়্যার অ্যান্ড প্যান্ট, যান লুকিয়ে কি লাভ? আন্ডারের পেন যদি চিবিয়ে খাওয়া যেত তাহলে অবশ্যই খেয়ে নিতাম, তবুও দিতাম না কোনো মেয়ে হাতে। তোতলাতে বললাম, সেটা না হয় বিয়ের পর ভাবা যাবে, এখন এটা ধোয়ার দায়িত্ব শুধু আমার।
পিঠের পিছনে হাত লুকিয়ে রাখলাম। নীলাপু হাত থেকে নেওয়ার জন্য কতই না চেষ্টা করছে। আকাশ বরাবর হাত তুলে ধরলাম। পালে এখন হাত ধরে দেখাস। লাফ দিয়ে হাত ধরার চেষ্টা করছে, কিন্তু আমার উচ্চতার কারণে তার লাফও হার মানবে। বড় একটা লাফ দিতেই হরমোনিয়ে আমার বুকের উপর পড়ে গেল, মানে বুকের ঠিক মাঝখানে। এই গরমে শরীরটা আরও গরম হচ্ছে, তবুও যেন মনে হচ্ছে স্বর্গীয় সুখের দাপটা হাওয়া এসে বুকে বাড়ি খাচ্ছে, একটু উষ্ণ আর একটু শীতল। নীলাপুর একটা হাত আমার কাঁধ ঘেঁষে আছে, আর একটা হাত শার্টের কলারটা চেপে ধরে আছে। নীলাপুর কোমর কখন যে ধরেছি নিজেও জানি না। গালের দুপাশে টোল পড়ে আরও লজ্জায় লাল হয়ে গেছে, আর আমি সেই টোল পড়া মুখের দিকে তাকিয়ে আছি। অপরূপ সুন্দর দেখাচ্ছে এমন একটা মেয়েকে কেন যে আপু বলে রাখি, কেন আমরা মামাতো ভাই বোন হলাম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে কেন পৃথিবীতে পা রাখলাম না। এরকম একটা কোমর দেখার লোভ সামলানোটাই কঠিন একটা কাজ। কোমরটা আরও বুকের সঙ্গে চেপে ধরার চেষ্টা করলাম। লজ্জা আমাকে হাসি দিয়ে বুকে মাথা লোকালো। মুখটা তুলে ধরে ঠোঁটে চুমু দিতে গেলেই লজ্জা পাশ ফিরিয়ে নিল। লাল টুকটুকে গাল বানিয়ে বলল, ভাই কি করছিস? আমার লজ্জা করছে তো। আর আজ হঠাৎ এত রোমান্টিক মুড কেন মনে হচ্ছে? আমি কিছু জানি না, শুধু তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে। আজ থেকে তুমি বলে ডাকবো, শুধুই তুমি। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে সোহাগ, ছাড় আমায়, প্লিজ ছাড়। ছাদে কেউ আমাদের এই অবস্থায় দেখলে অনর্থ হয়ে যাবে। নীলা, আজ আমাকে আটকেও না প্লিজ। তোমাকে আমি একদম আমার কাছ থেকে পেতে চাই, তোমাকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিতে চাই। বলেই ঠোঁটে ঠোঁট লাগানোর চেষ্টা করলাম। এক ধাক্কায় বুকের ওপর থেকে সরিয়ে দিল। এলোমেলো বুকের ওড়না ঠিক করতে করতে বলে, ঘোড়ার আন্ডা পারিস, এটাই তোর কাছ থেকে পাও। একটা লিপ কিসও তো করতে পারিস না, অন্তত আমার মুখটা তোর জিব্বার লালার একাকার অবস্থা করে দিল। দেখ, ঠোঁট চুষতে হয় নাকি নাক চুষতে হয় সেটাও জানিস না। নীলা আপু, আপনি আমাকে এইভাবে বকতে পারলেন? ওরে বাবুটা কাঁদে না, আস্তে আস্তে সব শিখিয়ে দেবো। আর শোনো, সন্ধ্যায় আমি বই নিয়ে তোর রুমে পড়তে যাব, তখন শুকিয়ে দেবো, ঠিক আছে? সন্ধ্যা হতে এখনো কয়েক মিনিট বাকি আছে। ধীরে ধীরে আশেপাশটা অন্ধকারে ছেয়ে যাচ্ছে। কাঠের দরজাটা একটুখানি খুলে রেখে দিয়েছি। তাকিয়ে দেখলাম নীলাপু এখনো আসতেছে না কেন। কিছুক্ষণ বইয়ের দিকে মনোযোগ দেওয়ার বৃথার চেষ্টা করলাম। দরজা খোলা বিকট শব্দ হলো। পুরাতন দরজা হলে যেমনটা হয় আর কি। ওড়না ঠিক করতে করতে দরজা ঠেলে রুমের ভিতরে ঢুকলো। এবার ওর দিকে তাকিয়ে চোখ আবারও বইয়ের দিকে নিলাম। পড়ার টেবিলে বই রেখে পিছন থেকে আমার গলাটা জড়িয়ে ধরে বলে, কি করিস? এটা কি প্রেমের ক্লাস পাইছো নাকি? বই নিয়ে পড়তে বসো, যাও। আপনি থেকে হঠাৎ তুমি? তো জ্বর টর কিছু হলো না তো? কপালে হাত রেখে তাপমাত্রা অনুভব করার চেষ্টা করলো। হাত সরাও, এটা ক্লাস, আর আমি এখন তোমার স্যার, বুঝতে পেরেছো? যাও বইগুলো নিয়ে আসো। ধমকানিতে কিছুটা হলেও ভয় পেয়েছে, চমকে ওঠার মতো। ব্যাগটা হাত আনার পর বই নিয়ে পড়া টেবিলে পাশের চেয়ারটা নিয়ে বসে পড়লো। বই দেখে আমার আত্মার পানি শুকিয়ে গেছে। এতগুলো বই থাকতে গণিত বইটা চোখে পড়লো। একটু ভুরু বাঁকা করে বলি, অন্য কোনো বই নেই? স্যার, অন্য সব বই আনতে ভুলে গেছি। কেন, গণিত পড়ালে সমস্যা কি? গণিত? আমি কি গণিতে স্যার নাকি? খাটে বসে অনভিশনে পড়তে বসো, আমি একটু পড়তে বসি। মুচকি হাসতে হাসতে খাটে গিয়ে বসলো। ফ্যানটা চালিয়ে দিল। ধাপটা বাতাসে চুলগুলি এলোমেলো করে দিচ্ছে। বারবার কানের পিছনে গুঁজে দেওয়াটাই অসহ্য লাগে নীলাপুর কাছে। মাঝে মাঝে পেন্সিলে আলতো করে কামড় বসিয়ে কি যেন ভাবছে। তখন এতটাই ইনোসেন্ট লাগছিল, নিজে মুগ্ধ হয়ে যাচ্ছি। লোকে বলে বয়স পার হলে নাকি ভালোবাসাও কমতে থাকে, কিন্তু আমার কাছে একটিবারও এমনটি মনে হয়নি। কল্পনাতে চিন্তা করিনি ভালোবাসি অনেক, শুধু মুখ ফুটে প্রকাশ করতে পারি না। সিগারেট লাগিয়ে কয়েকটা টান দিতে নীলাপু চেঁচিয়ে বলে উঠল, এই কি করছিস? তুই তো ডাকাত, আমার সামনে বসে সিগারেট খাস? ভয় করে না তোর? তোর মাকে যদি আমি বলে দিই তাহলে? টেবিলের এক কোণে জ্বলন্ত সিগারেট রেখে দিয়ে বললাম, মাকে বলবে? বলো কি বলবে, আমি একটু শুনি। কথাটি বলে হা হা করে হেসে দিলাম। চেঁচিয়ে বলল, আন্টি, আন্টি, আপনার ছেলেকে দেখে যান, সিগারেট খাচ্ছে, দাঁড়ো দেখাচ্ছি মজা। অপরাধ করে আবার বলিস বলে দিতে? পাশের রুম থেকে মা বলে উঠল, সিগারেট খেলেই চরিত্র খারাপ হয় না, বুঝলি? সিগারেট তো তোর বাবাও খেত, এখনো খায়। কই, আমি তো কিছু বলিনি। কপালে হাত রেখে বলে, হাই কপাল, হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ করেছো। ছেলেকে আদর দিতে দিতে মাথায় তুলে রেখেছো, যা করার নিজেই করতে হবে। নীলাপুর সামনে বসে বললাম, দেখি কি লিখলা এত সময় রাবার দিয়ে ঘষাঘষি করে। হাত থেকে খাতাটা কেড়ে নিলাম। ভয়ে ভয়ে এটে সেটে আটুমড়িতে বসে আছে। খাতার প্রথম পৃষ্ঠায় লেখা, ভালোবাসি আমার পিসি স্যারটাকে। রাগ নিয়ে নীলাপুর দিকে তাকিয়ে হেসে দিলাম। এক নিমিষে গলা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো গালে চুমো দিল। গাল পরিষ্কার করতে করতে বললাম, এইসব কি শুরু করলেন? পড়ার সময় তো একটু মনোযোগ দিলেও পারেন। ধাক্কা দিয়ে ফেলে দিল খাটের ওপর। বুকের ওপর উঠে বসলো। একটুখানি ঝুঁকে আছে মুখের ওপর। চুলগুলি খোলা রাখার জন্য নাকে মুখে সুরসুরি দিচ্ছিল। চোখে মুখে শয়তানি হাসির আভাস। আপু,
ঠোঁটের উপর আঙুল রেখে নিজে একটা ঠোঁট কামড়ে ধরে বলে, চুপ, ক্লাস তো অনেক নিয়েছিস। আজ তোকে রোমান্টিক ক্লাস করাবো ছাত্রী হয়ে। ভালোবাসা কত প্রকার এবং কি কি, কিভাবে ভালোবাসতে হয় বর্ণনা সহকারে। কিছু বোঝে ওঠার আগে আমাকে চুলের ভিতর লুকিয়ে নিল, ঠোঁট দুটো এক করে দিল। আমিও ধীরে ধীরে হারিয়ে গেলাম তার উষ্ণ ঠোঁটের স্পর্শে ছোঁয়ায়। চুমন করতে করতে বলল, সোহাগ। নীলা। জোরে জোরে কয়েকটা নেশা ছেড়ে কথাগুলি বলি দুজনেই। চুলগুলি মাঝে মাঝে হাত দিয়ে ঠিক করে দিচ্ছি। নীলাভকে বইকের ওপর থেকে সরিয়ে দিলাম। মাথাটা এখনো ঝিমঝিম করে ব্যথা করছে। উষ্ণ ঠোঁটের মায়াবী ভালোবাসার ছোঁয়ায় নেশা লেগে গেছে। চুলগুলি খামচে ধরে ঠোঁটের করে একটা কিস করে বললাম, নীলা আপু, এটা কি ছিল? তোর প্রতি আমার ভালোবাসা, এটাকে বলে ভালোবাসার আদর। কেন, তোর ভালো লাগছে না বুঝি? বুকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ধপাস করে বালিশের উপর চিত হয়ে পড়ে গেলাম। এলোমেলো চুলে ঝাপটা দিয়ে চড়ে দিতে যাচ্ছে নীলা আপু। শো অবস্থায় বাম হাত ধরে টান দিয়ে বুকে জড়িয়ে ধরলাম। ভালোবাসা নেশায় মাতাল হয়ে আধো কণ্ঠে বললাম, প্লিজ আর একটু থেকে যাও না। কপালের সঙ্গে কপাল ঠেকে দু হাতে হাত রেখে এক ফালি মায়াবী হাসি দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরলো। ঠোঁটগুলো টেনে লাগলো। হাঁপাতে হাঁপাতে ভারী গলায় বলল, ও সোহাগ, আই লাভ ইউ। আমাকে কখনো ধোকা দিবে না তো? আমি তোকে সারাটা জীবন আপন করে পেতে চাই। ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। চুল মুঠিতে খামচে ধরে আদর করতে লাগলো, ঠোঁটে ঠোঁট রেখে। এটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। কি করবো ভেবে পাচ্ছি না। নীলা নিজের ঠোঁট দুটো দিয়ে আমার নিচের ঠোঁট দুটো চেপে ধরলো। তারপর শুরু করলো রোমান্টিক অত্যাচার। আমার চুলগুলি খামচে ধরে আছে নীলা আপু। চোখের পাতা বন্ধ করে উপভোগ করছি। উপভোগ করা ছাড়া অন্য কিছু তো আর করতে পারছি না, কারণ এখন নতুন প্রেমে ক্লাস শিখতে একটু অসুবিধা তো হবেই। হঠাৎ বুঝতে পারলাম আমার ঠোঁট থেকে লাল কিছু বের হচ্ছে। অবশ্যই লিপস্টিক না। নীলা আপু গোলাপি রঙের লিপস্টিক ছাড়া অন্য লিপস্টিক ব্যবহার করে না। তাহলে কি রক্ত? ঠোঁটে হাত রেখে দেখলাম রক্তে হাত, রক্তে মেখে গেছে। নীলা কাদা কাদা ভাব করে বলল, সোহাগ, তোমার কিছু হলো না তো? ইস, আমি শুধু রাক্ষসের মতো তোমার ঠোঁট কামড়েই যাচ্ছিলাম। মেয়েটা আরেকটু হলে কেঁদে দিবে এমন অবস্থা। আমাকে তুই ছাড়া কখনো কিছু বলতোই না, আজ হঠাৎ তুমি। চুলগুলি মুঠিতে ধরে ঠোঁটে চুমু দিয়ে দিতে বললাম, তোমার ওই ঠোঁটের আদর পেলে সব কিছু ঠিক হয়ে যাবে, পাগল হতে হবে না। হাত ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে স্যাবলন আনলো। ঠোঁটে স্যাবলন লাগিয়ে দিচ্ছে। উফ, ব্যথায় হালকা কুকিয়ে উঠলাম। একদম নড়াচড়া করবি না। ইস, কতটা কেটে গেছে, তবুও একবার বলার প্রয়োজন মনে করলি না। কত খারাপ মেয়ে, কিভাবে তোর ঠোঁট কামড়ে রক্ত বের করে দিয়েছে, তাই না? কোলে বসে আছে। তখন আমি কোমর পেঁচিয়ে ধরেছিলাম। মাথায় দুষ্টু বুদ্ধি ভর করলো। কোমরে একটা চিমটি কাটলাম বলে চোখ রাঙিয়ে তাকিয়ে পড়লো। তুই কি একটু ভালো হবি না? সারাটা জীবন এভাবে শাসন করতে পারবো না। বলে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল। খিলখিল করে হেসে দিলাম। স্যাবলো লাগানোর কিছু সময় পর আমি নীলাপুর হাত মিলিয়ে দিয়ে শুয়ে রইলাম বেশ কিছুক্ষণ। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলি, নীলাপু, আজ আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন ছিল, যা আমি কখনো ভুলতেও পারবো না। আচ্ছা, তুই সবসময় আপু আপু করিস কেন? নীলা বলে ডাকতে সমস্যা কি? কিছুক্ষণ ভাবতে ভাবতে বললাম, ভাবার বিষয়, আপনি আমাকে কেন তুই করে ডাকেন? কারণ আমি তোর সিনিয়র, তাই। আর বাকিটা জীবন তুই বলেই ডেকে যাব। আমি জুনিয়র, তাই আপু বলে ডাকি। পরবর্তী থেকে আপনা ডাকারই চেষ্টা করব। নীলাপু ঘড়ির দিকে তাকালো। রাত 8টার কাছাকাছি বেজে গেছে। খাট থেকে উঠতে যাবে তখনই হাত টেনে ধরে বলি, আর কিছুক্ষণ থেকে জানো নীলাপু? না রে, রাত 8টা বেজে গেছে। কাল আবার সন্ধ্যার আগ পর্যন্ত চলে আসবো। কিস্তিস করতে করতে রাত 8টা বেজে গেছে, অথচ একবারের জন্য বুঝতে পারেনি। আশ্চর্য। নীলাপু মার রুমের পাশ দিয়ে যেতে মা নীলাকে ডাকলো। মা বলল, বস, তোর সাথে একটু গল্প করি। মেজো দাদা চা খেতে গেল বাইরে। তেল নিয়ে এসে মাথায় মালিশ করে দিতে দিতে বলল, চুলের যত্ন আত্মি নিস না নাকি? কেমন উস্কো উস্কো হয়ে গেছে, সেদিকে খেয়াল নেই তোর? সময় পাই না তো মাথায় তেল শ্যাম্পু করার। আমার কাছে আসলেই তো পারিস। সারাদিন বুড়ি মানুষ, একা একা বসে সময় কাটে। তুই থাকলেও তো একটু গল্প করার একটা লোক পাবো। আচ্ছা, তোমার ছেলেকে বিয়ে টিয়ে করাবে না, নাকি সারাটা জীবন সিঙ্গেল দেবদাস করে রাখবে? বড় হয়ে যাচ্ছে দিন দিন, সেদিকে কোনো খেয়াল নেই তোমার? নীলাপু মার সাথে কথা বলে রুমে চলে গেল। আমার কিন্তু একটু ঘুম ধরতেছে না। সন্ধ্যা সেই মুহূর্তটা বারবার মনে পড়ছে। নীলাপু কত রোমান্টিক। যদি বিয়ে করি তাহলে নীলাপুকে, নয়তো চিরকুমারী থেকে যাব। বিয়ে শব্দটা মুখ দিয়েও বের করবো না। মাথা নিচে হাত রেখে বালিশে এপাশ ওপাশ করছি। ঘুম আসতেছে না, শুধু নীলাই দুচোখ জোরে। সে কি আমার ঘুম কেড়ে নিল? কি এমন মায়া জাদু করলো? এক চিলতে হাসি ফুটে উঠলো ঠোঁটের কোণে। নিজের অজান্তেই হঠাৎ দরজা কারো টোকা পড়লো। আমি শোয়া থেকে উঠে বসলাম। কে?
দরজার ওপাশ থেকে শব্দ আসলো। সোহাগ, এই সোহাগ, গাধা কথাকার, ঘুমালি নাকি? আমার ঘোর হারাম করে তুই কিভাবে ঘুমাস? চোখে মুখে হাসি রেখা ফুটে উঠল। এ নিশ্চয়ই নীলাপু ছাড়া অন্য কেউ হবে না। তবু বিশ্বাসেরও বিশ্বাস নেই। শিওর হওয়ার জন্য বললাম, মা কিছু বলবে? দরজার ওপাশ থেকে রাগী কণ্ঠে চেতে গিয়ে বলে, আমাকে তোর মা মনে হয়? গর্ধব, উজবুক কোথাকার। দরজা খোল, আমি তোর প্রেমিকা। প্রেমিকাকে মা বলে রেখিস, লজ্জা করে না তোর? মাত্র কয়েকদিনের পরিচয়ে প্রেমিকা দাবি করছে। এইরকম গালি নীলাপু ছাড়া আর কেউ দিতে পারে না, পারবেও না। দরজার ছিদ্র দিয়ে চোখ রেখে দেখি নীলাপু কি যেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। খাবার হলে তো ভালোই হয়, জমিয়ে খাবো। ছিটকিরি খুলতে খুলতে বললাম, নীলাপু এত রাতে কি মনে করে আসলেন? ছিটকিরি খুলতে ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। বাপ্পারি, এইরকম রোমান্টিক মেয়ে আমি জীবনে আর একটাও দেখিনি। নিচের ঠোঁট কামড়ে ধরেছে। মুখ দিয়ে টু শব্দটা বের করতে পারছে না। লম্বা একটা কিস দিল, চোখ বন্ধ করে তারপর হাঁপাতে হাঁপাতে বলল, করিস কেন? আর দরজার ছিটকিনি খুলতে এত দেরি হওয়ার কথা না কি? হ্যাঁ, কি করছিস? এসে তো আমার উপর ঝাঁপিয়ে পড়লেন, বলার সুযোগ কই দিলেন। আর সত্যি বলতে আপনার কথায় ভাবছিলাম। উফ, তোকে যার ঘুমাচ্ছিল না। একা একা আর কতদিন? বিয়েটা করলেও তো পারিস। ওহ মাই গড, দরজার ছিটকিরিটা না লাগিয়ে ভেতরে এসেছেন। মামা দেখলে আর বাঁচবো না, দুজনকে চিন্তা পোতে ফেলবে। ছিটকিরি লাগিয়ে দিলাম, খাটে বসে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বসলাম। ধাক্কা দিয়ে ফেলে দিল বালিশের ওপর। একটা মেয়ে মানুষের সাথে রাত পার করব? বিয়ের আগে এসব ভালো না। মাঝখানে কোল বালিশ রেখে ঘুমানোর ভান করলাম। নীলাপু গভীর ঘুমে মগ্ন। একটা চাদর আর বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। দেখতে খুব সুন্দর হলেও নাক ডাকার অভ্যাসটা পছন্দ হলো না। বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবে। মাঝরাতে ঘুম ভেঙে গেল, প্রচণ্ড জোরে হিসু। কি বদ অভ্যাস, মাঝরাতে কেন পেতে হবে? নীলাপুকে বাধ্য হয়ে ডাকতে হলো, আপু আপু, এই আপু ওঠো না। চোখ মুখ ডলতে ডলতে আমার দিকে মৃদু হেসে বলল, আসো বুকে, আসো শোনা। ঘুমাস না বুঝি? আমাকে জড়িয়ে ধরলে ঘুম এমনিতেই আসবে। আসো। ঘুমন্ত কণ্ঠে বলল। রোমান্টিকের ভূত জানি নীলার। আপু আমার না পাইছে খুব জোরে। আমারও খুব ভালোবাসা পাইছে, ইচ্ছে করছে। হিসু পাইছে আপু, হিসু। টেবিল ল্যাম্পের কাছে হাতে হাতে একটা হ্যান্ড টস হাতে নিয়ে বলল, চল। কষির ঠেলায় মনে রঙের ছিটা লাগছে। নীলা আপু আপনি না অনেক ভালো। বিয়ে আমি আপনাকে করব যদি করি, কারণ আমারও মাঝরাতে বাথরুমে যেতে ভয় করে। নীলা আপু একটু রাগ হলো না, বরঞ্চ খুশি হয়েছে। আমি নীলা আপুকে শুধু জীবনসঙ্গী হিসেবে চাই না, তাকে আমি সারাটা জীবনের জন্য বাথরুমে যাওয়ার জন্য হলেও লাইট ধরার দায়িত্ব দিতে চাই। লাভ ইউ নীলা আপু। তুই ভেতরে যা, আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। বুঝলেন নীলা আপু, দিনের আলোতে একটু ভূতের ভয় করে না, রাতেই যতটুকু ভয়। এই বুড়ো বয়সেও তোর ভূতের ভয়? কবে বড় হবি তুই? যাই হোক, তোকে যখন ভালোই বেসেছি, ভূতের ভয় দূর করার জন্য উপায় ঠিকই আছে। যা করার তাড়াতাড়ি করবি। নীলা আপুকে ছড়িয়ে ধরলাম। সে বলল, কি করছিস? ছাড় বলছি। বা আপু বা, আপনি তো বললেন যা করার করে নে তাড়াতাড়ি। রুমে আয়। আপু একা রেখে যায় না, ভয় করে। হাতটা চেপে ধরল নীলা আপু। সত্যি এমন একজন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। বলেছিলাম সাথে থাকতে, সে আমার ভয় দূর করার জন্য হাতটায় শক্ত করে চেপে ধরল। আমার দিকে তাকিয়ে বলল, ভয় করিস না, আমি আছি। আর আমি থাকতে ভূত তো দূরের কথা, পেতনিও ধারের কাছে আসবে না। মেয়ে মানুষ সবকিছুর ভাগ দিলেও মনে মানুষের ভাগ কাউকে দিতে চায় না। যেমন নীলাপুই একটা উদাহরণ। ফ্লোরে ঘুমাতে নীলাপু চেঁচিয়ে পড়ল, কি করছিস? নিচে কেন ঘুমাচ্ছিস? আস্তে কথা বলেন আপু, পাশের রুমে মামা ঘুমাচ্ছে, জেগে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এবার সে ধীরে আসতেই বলল, নিচে কেন ঘুমাচ্ছিস? আমি চাই না আপনার চরিত্রে দাগ লাগুক। যেদিন আপনাকে 3বার কবুল বলে বিয়ে করতে পারবো, সেদিন না হয় আপনার সাথে এক খাটে ঘুমাবো। ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল, আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। তার কিছুক্ষণ পর ভোর খুশকি বলল, নিচে ঘুমাচ্ছিস কেন? একসাথে ঘুমানোর জন্য আইছি তোর রুমে। আচ্ছা ঠিক আছে, নিচে ঘুমাবো তোর সাথে। বিয়ের আগে সবকিছু লুট করে নিবে দেখছি। এটা কিভাবে সম্ভব? আমি ছেলে, আপনি মেয়ে, বিয়ের আগে কখনোই এমনটা করা উচিত না। শোন, বেশি কথা বলবি না। ঘুমাবো মানে ঘুমাবো। বাচ্চাদের মতো জিদ করছেন কেন? বোঝার চেষ্টা করুন। আর আমাদের তো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে, করে নেব। কিন্তু মামা কি মেনে নেবে আমাদের এই সম্পর্ক? আমাদের বংশ পরম্পরার নিয়ম আত্মীয়দের ভেতর আত্মীয় করতে নেই। সেটা আমি চিন্তা করবো, তোর এসব নিয়ে ভাবতে হবে না। তবুও আমার পক্ষে এসব সম্ভাবনা, ক্ষমা চাচ্ছি, ছেড়ে দেন। যেদিন বিয়ে হবে সেদিনই এক হাট ভাগাভাগি করে ঘুমাবো। মার কাছ থেকে চাদর নিয়ে গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 4টায় ঘুম ভাঙতে একটা চিৎকার, মাগো বাঁচাও!
আমি স্বপ্নেও কল্পনা করিনি নীলা আপু আমার বুকে মাথা রেখে শরীরে একটা পা ধরে দিয়ে বা হাত দিয়ে গলাটা জড়িয়ে ধরে আছে, নিজের ঠোঁট কামড়ে ধরে রাগী কণ্ঠে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে আবারও চিৎকার দিতে চাইলাম ওই চোখ দেখে, কিন্তু কিন্তু চিৎকার দিলে তো ঠোঁট নড়াতে হবে, ছাড়লে তো ঠোঁট নড়াবো, তারপর চিৎকার। 30 সেকেন্ড সেভাবেই নিস্তবতায় ঠোঁট ছেড়ে দিল। এভাবে চেঁচিয়ে উঠলে কেন? আব্বু যদি জেগে যেত তাহলে বিয়ের আগে প্রেম করার প্ল্যানটাই ভেস্তে যেত। আজকের বিয়ের নামে সর্বনাশ হইতো প্রায়। সবুর কর, কিছুদিন আগে চুটিয়ে প্রেম করি, তারপরে বিয়ে। হাঁপাতে হাঁপাতে এক নিঃশ্বাসে সব বলল। এমন পরিস্থিতির ভেতরেও বিয়ের কথা চিন্তা করা একমাত্র নীলাপু ছাড়া আর কেউ করতে পারে না। এমনিতেই সারা রাত চিন্তা পার করেছি মামার ভয়ে, আর মাঝরাতে এরকম কুকর্মে বুকে মাথা রাখার কি দরকার? ওই কি ভাবছিস? না কিছু না, তবে আপনার এভাবে আমার শরীরে হাত পা তুলে দিয়ে ইটে শীতে ঘুমানো উচিত না। কেন কেন? হন্ততন্ত হয়ে প্রশ্ন করে। আমার কাঁচুকুচু লাগে, লজ্জায় টমেটোর মতো লাল হয়ে উত্তর দিলাম। প্রথম প্রথম এরকম একটু একটু কাতকুতু লাগতেই পারে, আর এই কাতকুতু লাগলেই ফিলিংসটা আরো বেশি লাগে। তোর মনে আছে কাল সন্ধ্যায় যখন গলায় কিস করতেছিলি? আমার কাতকুতু লাগছিল, তবুও তোকে একটি বারের জন্য মানা করিনি এবং আরো জড়িয়ে ধরে কিস করার আনন্দটা উপভোগ করছিলাম। ও একটু রোমান্টিক হতে শিখে না, মাঝে মাঝে জোর করে কিস টিস করবি, বুঝলি? না না করিস না বললেও কিস করবি, জোর করে কিস করলে একটু বেশি পরিমাণেই ভালো লাগে। বিয়ের পর সব হবে, বিড়াল মারার কাজটাও করে দেব, অপেক্ষা করো শুধু। বুকে মাথা লুকিয়ে জড়িয়ে ধরে বলে। যা দুষ্টু, আমার লজ্জা করে। তাহলে বিয়ে করব না? নীলাবকে পাজাকোলা করে তুলে নিয়ে খাটে শুয়ে দিলাম। উঠে যাচ্ছিলাম, ঠিক তখনই শার্টের গলা চেপে ধরে, মুখ বরাবর তার ঠোঁট কাছে এনে বলে, তোর নিচে ঘুমাতে হবে না, ছেলে মানুষ কত ভালো সেটা ফুলসজ্জার রাতেই বুঝো। চুপ থাকলে বংশধর বাড়বে না, তখন এই বিষয়টা আলাদা, বুঝলেন? আর এখন অবধ হয়ে যাবে। আহ্লাদে সুরে বলে। না না, আমি ওসব বুঝি না, তুই শুধু আমার, তোর সাথে বিয়ে না হলে আত্মহত্যা করবো। বলেই এমনভাবে আমাকে 4 হাত পা দিয়ে জড়িয়ে ধরলো, ছাড়াতেই পারলাম না। মেয়েদের শরীরে এইরকম শক্তি থাকে জানা ছিল না। এটা তো এক প্রকার শিশু নির্যাতন, যেহেতু সিনিয়র বয়সে বড়, শক্তি থাকারই কথা। তবে বিড়াল মারতে পারবো? যদি শক্তি চড়ে বিড়াল না মারতে দেয় তখন? আপু আপু মরে গেলাম, আমার দম নিঃশ্বাস সব বন্ধ হয়ে যাচ্ছে, প্লিজ আপু ছাড়েন, আমার শ্বাসকষ্টের সমস্যা আছে, হেল্প হেল্প, বাঁচাও। আরো শক্ত করে চেপে তোলো। এবার মনে হয় সব হাড় দুমড়ে মুছে গেল। আত্মা যে কোনো সময় বের হয়ে যেতে পারে। আস্তে আস্তে শরীরের শক্তি কমে গেল, গায়ে এলিয়ে গেল। বেশি কথা বললে এক চুমা দিয়ে মেরে ফেলবো, বেয়াদব ছেলে কোথাকার। জীবনে আপনার মতো একটা বউ পেলে বাঁচার ইচ্ছে শক্তি মরে যাবে। কেন আপনার সাথে যে প্রেম করতে গেলাম, আমার চুইলা নেও। ধীরে ধীরে চোখ দুটো নেমে এলো, দুজনেই ঘুমিয়ে পড়লাম। চাদর জিনিসটা কি সেটাও ভুলে গেছি দুজনে। আরও এটে সেটে সে শক্ত থেকেও শক্ততর জড়িয়ে ধরছি দুজনকে। এক উষ্ণ পরশ আমাদের ভালোবাসার পথে টেনে নিয়ে যাচ্ছে। নাকের উপর ওর চুলগুলি সুরসুরি দিচ্ছে। লম্বা একটা নিঃশ্বাস নিলাম। ঘুমের ভেতরে চুলে মাতাল করার ঘ্রাণে ঠোঁটের করে মৃদু হাসি ফুটে উঠল। ইচ্ছা করে হাসিনি, কাছে পাওয়ার টানে। ঘুমের ঘরে পাগলটা আমাকে ছাড়লো না, ঠোঁটে আদর করতে থাকলো। চকচক শব্দে রুম ভারী হয়ে যাচ্ছে। আমার ঠোঁট দুটো হয়তো তার খুব পছন্দের একটা অংশ, যেটা তাকে বারবার আমার কাছে টানে, অথবা আমাকে রোমান্টিকভাবে উত্তেজিত করার জন্য। কিন্তু কেন? আমার তো সিগারেটের ধোঁয়ায় ছাড়কালো রঙের মতো পুরে ছারকার হয়ে গেছে। ঘুমের ভেতর বলে উঠলাম, নীলা আপু কি করছেন? সে শুধু ঠোঁট থাকিয়ে দিয়ে বলে, ওহ সোহাগ, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরলাম। আদসাগরে ঢেউয়ের মতো ভাসে থাকলাম। উফ না, আমার ভালো লাগছে অনেক। অনাবাস ফিরে ঘুমাতে জড়িত হলো পেছন থেকে। গভীর ঘুমে দুজনেই আচ্ছন্ন। ঠকঠক শব্দে নীলাপু দরজাটা খুলে দিল। ঘুমে সে বুঝতেই পারলো না এটা কার রুম ছিল। দরজা ছিটকিরি খুলে দিয়ে ঘুমাতাল কণ্ঠে বলে, এত ভোরে কে বিরক্ত করতে আসলো? চোখ মুখ ডলতে তাকালো দরজার সামনে। ধীরে আস্তে চোখ ঝাপটা থেকে পরিষ্কার হতে নীলাপু কাঁদা অবস্থা হয়ে গেল। সামনে আমার মা দাঁড়িয়ে আছে। চোখ মুখে রাগান্বিত ভাব দেখে বোঝা যাচ্ছে আজ হয়তো তাদের দুজনের কারোরই নিস্তার নেই। দুজনকে আলাদা করে দিতে পারে, অথবা ভাড়াটে বাসা বদলাতে পারে। নীলাপু বাচ্চাদের মধ্যে কেঁদে দিল। মা রাগ নিয়ে বলে, তোদেরকে একটু লজ্জা করলো না বিয়ের আগে এক খাটে ঘুমানোর? থাক, আমাকে আর আন্টি বলে রাখতে হবে না। নীলাপু আটকে আটকে কথাগুলো বলল। আ আ তুই কি আমার ছোট্ট ছেলেটাকে মেরে ফেলতে চাস? তোর বাবা এই এলাকার একজন মুরব্বী, সবাই তাকে সম্মান করে, তার কথায় সবাই উঠবোস করে।
মা আঁচলে মুখ চেপে ধরে কেঁদে দিয়ে বলে। নীলাপু কাঁদতে কাঁদতে চলে যায়। সারাবেলা নীলাপু কাঁদে। ঘুম থেকে উঠে দেখি পাশে নীলাপু নেই। মৃদু এসে পড়লাম, পাগলিটা পাগলি থেকে গেল। সকাল হতে নিজের রুমে দৌড়, অথচ রাতে কতই না রোমান্টিক। মা উঠানে বসে লাউ কাটছে। ব্রাশ করতে করতে সেখানে গিয়ে দাঁড়াতেই মা বলল, আবেগের বয়সে ভুল একটা কাজ তো করিস না, যেটা করলে আমার মান সম্মান থাকবে না। মার কথা মানেটা কিছুই বুঝলাম না। ব্রাশ মুখে মার দিকে তাকিয়ে থেকে বেশ কিছুক্ষণ পর উত্তর দিলাম, মা কাকে বলছো? তোর এখন একটু হলে বোঝার বয়স হয়েছে, কথাটা শুধু মনে রাখলেই চলবে। শাড়ির আঁচল থেকে 2,000 টাকা হাতে ধরে দিল। বুঝতে পারছি না আজ হঠাৎ মার আচরণের পরিবর্তন। টাকা দিল কারণ কি? মা এটা কিসে টাকা? নীলাকে নিয়ে ঘুরে আয়। মেয়েটা ফুচকা খেতে ভালোবাসে, তবে সাবধানে থাকবি, মেজো দাদা দেখলেও অনর্থ হয়ে যাবে। আমি খুশিতে আত্মহারা হয়ে ছুটে গেলাম নীলাপুর রুমে। দরজা নক করেও কিছু হলো না। দরজার উপর নিজের কান চেপে ধরলাম। হু হু করে কেউ কান্না করে যাচ্ছে। সে যেন থামার নামগন্ধই নেই। বাইরে থেকে বললাম, নীলা আপু, ও নীলা আপু, কলেজে যাবেন না? কাঁদতে কাঁদতে এক কথায় জবাব দিল, না, যাবো না, তুই যা। সত্যি আপু, আমাদের আজ কিন্তু শেষ দেখা। বার্থডে বাসা বদলাতে হচ্ছে। শেষবারের মতো দেখাও করবেন না? দরজাটা খুলে সোজা এসে আমাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর চোখের জল ফেলতে ফেলতে বলে, তুই আমাকে ছাড়া থাকতে পারবি? মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলি, মিথ্যা বলেছি। চোখ লাল করে তাকিয়ে বলল, তুই থাক, আমি রুমে গিয়ে তৈরি হয়ে আসছি, 5 মিনিট একসাথে যাবো। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু 5 মিনিট শেষ হওয়ার কোনো নামগন্ধই নেই। দাঁড়িয়ে থাকতে দেখতে পা ব্যথা হয়ে গেছে। বিরক্ত হয়ে নীলা আপুকে বলি, আমি চলে গেলাম আপু, লেট হয়ে যাচ্ছে। এত দেরি হলে ক্লাস ধরতে পারবো না। থাম, আসতেছি। হিজাব মেকআপ দিয়ে পরিমণির মতো সুন্দর হয়ে আমার সামনে দাঁড়িয়ে নাচতে নাচতে বলল, দেখ তো কেমন লাগছে আমাকে। একটা কথা বলি আপু, মন খারাপ করবেন না তো? বল। আর সব সময় আপু আপু বলে ডাকবে না, আমার শুনতে খারাপ লাগে। ঠিক আছে, ডাকবো না। তবে গালে হাত দিয়ে ভাবতে থাকলাম, তবে কি? আপনাকে মেকআপ ছাড়াও অনেক সুন্দর লাগে। এত মেকআপ না দিলেও পারতেন। বেশি কথা বলিস না, চল। হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। রিসের পাশাপাশি বসে আছি। প্রচুর গরম লাগছে। গরম লাগার কারণটা হলো নীলা আপু হাতের ভেতর হাত ঢুকিয়ে এটে সেটে পাশাপাশি বসে আছি। আর মাঝে মাঝে রাস্তায় ব্রিকেট থাকলে রিসার ঝাঁকুনিতে ভয় পাওয়ার অজুহাত দিয়ে জড়িয়ে ধরছে। ছাড়তে চায় না ধরিয়ে ধরলে। আচ্ছা আপু, রিক্সাওয়ালা একজন মুরব্বী, তার সামনে এইভাবে জড়িয়ে তোলা হয়? লজ্জা তো করিনি একটু। রিক্সাওয়ালা খিলখিল করে হেসে দিল। আমি আশ্চর্য হয়ে বললাম, চাচা মিয়া, হাসার কারণটা কি জানতে পারি? করেন আর করো দুটার ভিতর পার্থক্য হলো বড় আর ছোট। বড়দের আপনি বলা হয় আর ছোটদের তুমি। তো তার মানে বৌমা তোমার বয়সে বড়? দুজনেই হাসতে শুরু করে দিল। মাঝখানে আমি লজ্জায় লাল হয়ে পায়ের দিকে মাথা নিচু করে তাকিয়েছিলাম। নীলা আপু জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, এটা আমার পিচ্চি বর, অনেক ভালোবেসে দুজনে বিয়ে করেছি। কি আশ্চর্য! নীলা আপুকে বিয়ে কখন করলাম? তবু লোক সমাজে বলে বলে মান সমাজ চোবাচ্ছে। নীলা আপু ঝাপটে বুকের সাথে জড়িয়ে ধরে আছে। চোখ তুলে তার দিকে তাকাতেই ছেড়ে দিয়ে বলল, তাকিয়ে আছিস কেন? রিক্সা ভাড়া দে। আর শোন, বেশি দিবি ভাড়া। রিক্সাওয়ালা প্রশংসা করার মনে হয় একটু বেশি খুশি হয়েছে নীলা আপু। হতাশা ভরা কণ্ঠে বলি, আপু আমার কাছে তো ভাঙতি টাকা নেই, 1000 টাকার নোট সব। পার্স খুলে ভাড়া দিল। যা ভেবেছিলাম তার থেকে একটু বেশি ভাড়া দিয়েছে। নীলাপু আগে হাঁটা ধরলো। দৌড়ে গিয়ে তার পায়ের গতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে বলি, নীলাপু। কি হলো? রাস্তায় এত বেশি কথা বলিস কেন? আপু আপু করে মাথা খাচ্ছিস কেন? অন্য কোনো ডাক কি মুখে আসে না? না মানে আপনার কিছু বলা ছিল। বল, তাহলে চুপ করে আছিস কেন? আপনি এতগুলি টাকা কই পাইলেন? পার্সে দেখলাম অনেক টাকা। আব্বুর পকেট থেকে নিছি। মামা কিছু বলেনি আপনাকে, তাও আবার এতগুলি টাকা? না, বলবে না। আব্বু আমাকে অনেক ভালোবাসে, পরিবারের একমাত্র সন্তান। বকাতে আর বেশি কিছু বলে না। আর আমার কাছে মাত্র 2000 টাকা আছে। আপনার কাছে এসব কিছুই না এতগুলি টাকার কাছে। পকেটে হাত দিয়ে একরাশ হতাশার নিঃশ্বাস ছেড়ে কথাগুলি বলি। গাল টেনে বলে, ওরে আমার জুনিয়র প্রেমিক রে, তোর টাকাই আগে খাবো। চলেন, কি খাবেন? তবে লিমিটের বাইরে না, বুঝতেই তো পারছেন। পকেট বেশি গরম না। চিন্তা করিস না, আমার পার্সে অনেক টাকা আছে। ফুরে গেলে আমারটা দিয়ে সারাদিন এনজয় করব। হাত ধরে টানতে টানতে ফুচকার দোকানে বসালো। বাহ, চমৎকার! নীলাপুর ওপর যেটা বিশ্বাস ছিল তাই। ফুচকা পাগলি একটা মেয়ে। বুঝি না এই জিনিসটা খেয়ে মেয়েরা কি মজা পায়। তুই ফুচকা খাবি নাকি চটপটি? হঠাৎ করে নীলাপুর কথা শুনে হুঁশ ফিরল। ও হ্যাঁ, আমাদের তো কলেজে যাওয়ার কথা ছিল। তুই রাখ তোর কলেজ, একদিন না গেলে কিছুই হবে না। অনেক বছর পর তোকে নিয়ে একটু ঘুরতে আসলাম। কোথায় একটু এটা সেটা তুলে খাওয়াবি তা না। কি খাবি বল?
না আপু, আমি এসব খাই না, বমি আসে এসব খেলে। আপনি নিজেই খেয়ে নিন। আসলে ছেলেরা এসব খেতে একটু কমই পছন্দ করে, বিশেষভাবে ফুচকা। গালে হাত দিয়ে নীলাপুর খাওয়া দেখছি, মাঝে মাঝে দুই একটা নিজ হাতে তুলে খাইয়ে দিচ্ছি, তাতে করে নিজেকে অনেক রোমান্টিক মনে হলো। ঝালে নাক টানতে টানতে খাচ্ছে। এত ঝাল খেলে তো পেট ব্যথা করবে। চোখ মুখ দিয়ে পানি বেরিয়ে আসে, ঝালে ছট ফুটিয়ে যাচ্ছে। পাগলের মতো হয়ে বলতে থাকে, পানি পানি দাও, মরে গেলাম গো। ফুসকালা গ্লাসে পানি ভরার আগে নীলা আপু মাথাটা চেপে ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। নোনটা নোনটা টক ঝাল মিষ্টি, লিপস্টিকের স্বাদ ফুচকা খাওয়ার জন্যই হয়েছে। আমার মনটা চাচ্ছে ঠোঁটটা ছেড়েই ফেলি। এক কথায় জাস্ট ওয়াও। লাইফে ফার্স্ট টাইম এইরকম একটা অদ্ভুত স্বাদের লিপস্টিক জীবনে খেয়েছি। পানি হাতে উজবুকের মতো সামনে দাঁড়িয়ে আছে ফুসকাওয়ালা। বা হাত দিয়ে মুখটা ঘুরিয়ে দিয়ে হাও হয়ে থাকা মুখ বন্ধ করে দিলাম। দুজনেই হাঁপাতে লাগলাম। ঠোঁটটা একটু বেশি জ্বালাপোড়া করছে, তবু অনেক মজা পাইছি। নীলা আপু মিষ্টি করে আমাদেরকে তাকালো। ফুচকা খাওয়ার টাকা দিয়ে কিছুক্ষণ পরে পার্কের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। নীলাপুর হাতে একটা পপকর্নের প্যাকেট রাস্তায় নিয়েছে। কেন নিয়েছে জানা নেই। পার্কে বসতেই বলল, তোর মাথাটা আমার কোলে রাখ। কেন? রাখ না, দেখবি ভালো লাগবে। প্রেম করার যে ফিলিংসটা আছে না, সেটা কেমন বুঝতে পারবি। নীলাপুর কোলে মাথা রাখতে শরীরটা কেঁপে উঠল। এই প্রথম কারো স্পর্শে কোলে মাথা রাখার অনুভূতিটাই অন্যরকম। পপকর্ন একটা একটা করে মুখে পুড়ে দিচ্ছে। সন্ধ্যার আলো ঘনিয়ে এসেছে, একটু একটু শীত করছে। পাশে ভালোবাসার প্রাণ প্রিয়তমা নীলা আপু। এই জীবনে আর কি চাই যদি সে থাকে, আর না থাকলে জীবনটা বৃথা। মাথায় হালকা হাত বুলাতে বুলাতে বলে, জানিস, তোকে নিয়ে কত স্বপ্ন দেখি আমি। আন্টি আব্বুর মাঝে যখন সয় সম্পত্তি নিয়ে ঝগড়া হয়, তোরা অন্য শহরে চলে যাস, আমি অনেক কেঁদেছিলাম। খেলার সাথী হারালাম ভেবে। কপালে কিস করলো। এখন তো কোনো চিন্তা নেই, আমি এসে গেছি। রাত হয়ে আসার আগেই সেখান থেকে উঠে বাড়ি থেকে হাঁটতে লাগলাম। হাতটা নীলাপুই ধরে আছে, এমনভাবে ধরে আছে যেন আমরা পালিয়ে বিয়ে করতে যাচ্ছি। রুমে এসে হাফ ছেড়ে বসতেই ফ্যানের বাতাসে দু চোখের পাতা নেমিয়ে আসতে শুরু করলো। দরজার ওপাশ থেকে নক করার শব্দ। কে? আমি নীলা, দরজা খোল, পড়তে এসছি। দরজা খুলে দিয়ে বললাম, আজকে না আসলেও পারতেন, শরীরটা অনেক খারাপ লাগছে, কাল পড়ালে হতো না? না, আজকেই পড়তে হবে। বাড়ি সাইজের একটা বই নিয়ে পিছাটা উল্টাতে থাকলাম। চেয়ারে বসে সুইটা একটু হেরে দিয়েই হঠাৎ করে উঠে এসে দুই হাঁটুর উপরে একটুখানি ঝুঁকে বসে গাল দুটো চেপে ধরে আবারও ঠোঁট দুটো শুরু করলো। পরে তো দরজা খুলে ফ্লোরে পড়ে গেল। সম্ভবত মামা লাথি মেরেছে। দরজার সামনে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মামার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। কি করছিস কি? আমার মেয়েটাকে পড়ানোর নাম করে এভাবে নষ্ট করছিস বিশ্বাসঘাতক। নীলাপুর সামনে দাঁড়িয়ে বলে, আব্বু, ওর কোনো দেশ নেই। আমি সোহাগকে প্রেমের প্রস্তাব দিয়েছি, প্লিজ তুমি সোহাগকে তাড়িয়ে দিও না। কান্নায় লুটিয়ে পড়ে মামার পায়ের কাছে। মামা তো বোন তোর, এসব কি করে তোরা? বাপ তো লজ্জা করছে। সন্ধ্যায় হাত ধরে হাঁটতে দেখি তোদের উপর আমার সন্দেহ আছে। তোর জন্য যে পাত্র পছন্দ করেছি তার সাথে তোর বিয়ে। কিন্তু আব্বু, আমি সোহাগকে। কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলে, ভালোবাসিস তাই তো? বলে যা, সহজ ব্যাপার। বিয়ে হবে মানে হবে, আমি যার সাথে ঠিক করেছি। চিৎকার চেঁচামেচি শুনে মা এসে দরজার কাছে দেয়াল ধরে দাঁড়ালো। দু চোখে পানি টলমল করছে। কিছু বলার মতো সাহস নেই মার মাঝে। মেজো দাদার মুখের ওপর কিছু বলাটা বেয়াদবির সমান। নীলাপুকে টেনে নিয়ে গেল। মা বউকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, এবারও বাসাটা বদলাতে হবে। সারা রাত আমি ঘুমাতে পারিনি। সিলিং ফ্যানে সেই খটখট করা শব্দের দিকে তাকিয়েছিলাম। মাথার নিচে রাখা বালিশটা চোখ বেয়ে পড়া জলে ভিজে চুপসে গেছে, অথচ ভেজা বালিশটায় মাথা নিচে দিয়ে রেখেছি। অর্ধেক সেন্সলেস হয়ে তাকিয়ে আছি। মা ফ্লোরে বিছানা করে সেখানে ঘুমিয়ে আছে, কাছে। তবে নীরব কান্না, মুখে আসল দিয়ে ফুপিয়ে কান্না করার শব্দ। কিছুক্ষণ আগেই এই ফ্যানটার সাথে ফাঁসি দেওয়ার চিন্তা ভেবেছিলাম ফাঁসি দেব, কিন্তু পাইনি। শুধুমাত্র মার জন্য জোর করে দুইটা হাত থেকে নিয়েছিল। সকাল হতে বাড়ি থেকে বেরিয়ে যায়। ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছে। সেই যে সকালে এক কাপ চা, তারপর আর মনে হয় না কিছু খেয়েছিলাম। চোর কাটার জন্য টাকা দিয়েছিল মা, ভুলে গেছি। মনটাই যে শুধু অন্য ভাবনার ভিতর বিভোর ছিল। কাতাদের সুই সুতা বন্ধে বন্ধে বলে, চুল কেটেছিস? গোসল করে আয়, খেতে দিচ্ছি। মুখ তুলে তাকালো মা। মার দিকে একবার তাকিয়ে কিছু না বলে দোতলায় চলে গেলাম। এখনো মুখ ভর্তি দাড়ি, সিগারেট, হ্যাঁ সিগারেট লাগিয়েছি। কক্ষ গিয়ে কেসে দিলাম। খাওয়া একটু বেশি হয়ে গেছে হয়তো। বেইমান, সবাই বেইমান। সিগারেটটা দু সময়ে বেইমানি করছে। সিগারেটের ধোয়ায় রুমটা কুয়াশার মতো অন্ধকার হয়ে আসতেছে। পরের টাইম হয়ে আসতেছে। এখনো নীলাপু এলো না কেন? ভুলেই তো গেছি, তার তো আর কিছুদিন পরেই বিয়ে। লাল বেনারসি শাড়িতে বিয়ে করবে অর্ণজনের সাথে।
নেহাত স্বপ্ন দেখেছিল আমাকে বিয়ে করলে আমাকে করবে। আজ তার কথাগুলি সব ছলনাময়ের সাথে মিলে যাচ্ছে। সবাই কি আমার সঙ্গে অভিনয় করতে পারে? কিন্তু কেন? মেয়েদের দেখেও আজকাল লজ্জায় তাকাই না। এই ভেবে তাদের ফাঁদে পা দিলে ছলনা ছাড়া কিছু জুটবে না। সে হয়তো সংসারের চাপে ভুলে যাবে আমাকে, কিন্তু আমি কিভাবে ভুলতে পারবো তাকে? রাবার দিয়ে মুছে ফেলবে তার পুরনো সব স্মৃতিগুলো, শুধু ভুলতে পারবো না আমি। সন্ধ্যার ছাদে গিয়ে দাঁড়ালাম, লাইটার দিয়ে সিগারেটে আগুন লাগিয়ে সুখ টান দিতে ব্যস্ত দুই ঠোঁট। এমন সময় নীলা আপু। বুকের ভেতরটা কেমন যেন ব্যথায় কষ্ট পাচ্ছে। হয়তো পুরনো স্মৃতি মনে পড়েছে। এই ভর সন্ধ্যায় গোসল করে তোয়ালা দিয়ে চুলগুলি মুছতে লাগলো আর মৃদু সুরে বলল, কেমন আছিস? চোখের নিচে মেয়েটার কালো দাগ পড়ে গেছে। কিন্তু কেন? বিয়ে হচ্ছে, নতুন কাউকে পাবে। রাত জেগে কি ভালোবাসা দেখাতে যাচ্ছে? ঠোঁটের কোণে ঝুলন্ত একটা মিষ্টি হাসি। মৃদু হেসে পরক্ষণেই মুখটা বরাবরের মতো ফ্যাকাচে করে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে সিঁড়িপথ বেয়ে নামতে লাগলাম। বারে বসে বেশ কয়েক বোতল মদও খেয়েছিলাম, প্রায় 7 বোতলের মতো। বাড়ির পাশে সেই ছোট রাস্তায় মলের স্তূপে জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। রাত তখন 4টা ছুঁই ছুঁই ভাব। এলাকার কিছু বড় ভাইয়ারা ধরাধরি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। নেশা উঠলে রাস্তাগুলি সব ভুলে যায়, কেমন যেন সব উল্টাপাল্টা লাগে। সেন্ডু গেঞ্জি আর লুঙ্গি পরে ঘুমিয়েছিলাম। ঘুমের ভেতরেই এক অদ্ভুত রকমের হাসি। সকাল 9টায় ঘুম ভাঙলো ব্রাশ হাতে, মুখ ভর্তি ফেনা নিয়ে ঘষে ঘষে সাদে দাঁড়াতেই চাপা হাসি শব্দ পেলাম। নীলাপু হাসেছে। একটু রেগে গিয়ে বলি তাকে, হাসতেছেন কেন? ব্লাউজার ছায়া পরে আছিস? কিলকিল করে হেসে দিল। হাসিগুলির ভেতর আমার প্রতি ভালোবাসা খুঁজতে লাগলাম। তার চোখের প্রতিটি পলকে, ঠোঁটের কোণে চেহারার ভাঁজে নেশা করে কখন যে কেঞ্চির বদলে মার ব্লাউজ পরে ফেলেছি নিজেও জানি না। লজ্জায় মুখ লাল হয়ে গেল। আপনারা কেউ আবার লজ্জা দেবেন না। কোনো উত্তর না দিয়ে আরেকটা সিগারেট লাগালাম। নীলাপু কোমরে দুপাশে হাত রেখে রাগী কণ্ঠে বলল, তুই আবারও সিগারেট খাচ্ছিস? এবার আর চুপ থাকতে পারলাম না। বাপাসে চোখ কুচকে বলি, আমি কি আপনার স্বামী নাকি প্রেমিক? অধিকার খাটানোর মতো দায়িত্ব আপনার কাছে নেই। আমার মাঝে এখানে কিছু বলে না। আপনি কেন অধিকার খাটাচ্ছেন? হ্যাঁ, অধিকার দেখানোর আপনি কে? কথাগুলি নীলাপুর মনে বেশ ভালোভাবে আঘাত করেছে, সেটা তার চোখ দেখে বোঝা যাচ্ছে। সিগারেটে কয়েক টান দিয়ে সামনের দিকে হাঁটতে থাকলাম। নীলাপু পিছন থেকে চেঁচিয়ে বলে উঠল, সোহাগ, যাস নে, তোর সাথে কিছু কথা আছে। কয়েক সেকেন্ডের জন্য থেমে গিয়ে আবারও সামনের দিকে পা বাড়ালাম। রুমে ঢুকলাম। ঢুকে দেখি মা সব কিছু গোছাচ্ছে। আমাকে দেখে মা বলল, তুই এসে গেছিস? কেন মা, কিছু বলবে কি? তোর যা কিছু আছে গুছিয়ে নিয়ে। কেন মা? আমরা আর এই ভাড়াটে বাসায় থাকবো না। টাকা থাকলে এরকম বাসা অনেক পাবো। চলো আজকেই চলে যাব। এখানে থাকলে তুই নীলাকে ভুলতে পারবি না। না মা, নীলাপুর বিয়ের সব আয়োজন আমি নিজ হাতে করার দায়িত্ব নিয়েছি। কাপুরুষের মতো চলে যাব না। দেখতে দেখতে বিয়ে দিনটা চলে এসেছে। সকাল থেকে হাড় ভাঙা খাটুনি, টেনশনের সময় বলতে কিছুই নেই, কারণ দায়িত্বগুলি আমার উপরই সব। মামা কি ইচ্ছে করে দায়িত্ব দিয়েছে নাকি আমাকে আঘাত করার জন্য? মারপিট করলেও যতটুকু না আঘাত লাগে তার থেকে বেশি আঘাত লাগে যখন চোখের সামনে স্বপ্ন হারিয়ে যায়। আমি যখন সবাইকে বুঝিয়ে দিতে ব্যস্ত কিভাবে বিয়ে প্যান্ডেল সাজাবে, ঠিক সেই সময় পিছন থেকে মামার কণ্ঠ ভেসে এলো, বাগ্নি সোহাগ, এদিকে আসো। মুখে অপরন্ত একটা হাসি দোলা খেয়ে যাচ্ছে মামার ঠোঁটের একটা কোণে। মেয়ের বিয়ে খুশি হওয়ারই কথা। পাশে দাঁড়িয়ে বলি, মামা কিছু বলবে? ঠোঁটে রাখা সিগারেটটা মুখ থেকে সরিয়ে বললাম। তবুও কিছুটা ধোয়া কথাগুলির সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। মামা আশ্চর্য হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এরকম বেয়াদবের মতো সবার সামনে সিগারেট আনা হয়তো তার মোটেও পছন্দ হয়নি। কেনই বা ভাগ্নের পরিচয় দিলাম? হাজার প্রশ্ন নিয়ে ভাবনা করেছিল মামা। কি হলো মামা, চুপ করে আছেন কেন? এদিকে আবার পীর প্যান্ডেল সাজানো এখনো বাকি। হঠাৎ আমার গলা শব্দে মামা ঘাবড়ে যায়। কানের পিছনে চুলকাতে চুলকাতে বলে, একপাশে ভুরু কুচকে বলে, বাগ্নি, তুমি সিগারেট খাচ্ছিলে? মৃদু হেসে জবাব দিলাম, মামা আজ খুশির দিন। আর তাছাড়া সিগারেট খাওয়ার বিষয়টা সবাই জানে। কাজে যাবে কখন যে সিগারেট লাগিয়েছি নিজেও জানি না। তা অবশ্য ঠিক বলছো। শোনো, নীলাকে তুমি প্রথম কপালের মাঝ বরাবর টিপ লাগিয়ে দিবে, এটা জানি। আপু হিসাবে শেষ চাওয়া। কাপা কাপা হাতে লাল বিদ্যুৎ টিপটা দুই বুড়োর মাঝখানে লাগিয়ে দিলাম। নীলাপু চোখে পানি। মামা আমি একটু বাথরুমে যাই, চোখে কি যেন পড়েছে। সিগারেট টানতে টানতে বাথরুমে ঢুকে গেলাম। চোখে পানি দিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলাম, শুধু একটা দিনের জন্য। তারপরেই বাসা বদলাবো। আর কয়েক ঘন্টা পরে নীলাপুর বিয়ে। সহ্য করতে পারবো না নিজের চোখের সামনে বিয়ে দেখা। রাস্তার মোড়ে বসে সিগারেট খাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকেই কেউ হাঁপাতে হাঁপাতে বলে, সিগারেট পরে খাবি। কথাগুলির ভিতর অন্যরকম একটা রাগী ভাব, আর কণ্ঠটা খুব চেনা লাগছে, নীলাপুর কণ্ঠের মতো কিছুটা শুনতে। সিগারেটে কয়েকটা টান দিয়ে মুচকে হাসি দিলাম আর হাত থেকে বললাম, সিগারেটে আজকাল দাম বাড়ার সাথে সাথে নেশাও বেড়ে গেছে। নেশা করে নীলাপুর কণ্ঠ শুনছি। কাঁধ ধরে উল্টিয়ে ঘুরে বসালো। আমি আশ্চর্য হয়ে তাকে চোখ মুখ ডলে দেখলাম।
ভুল দেখছি না তো? হাত ধরে টানতে টানতে হনহনিয়ে সাথে নিয়ে চলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে বলি, আপু আপনার তো বিয়ে, রাস্তায় কি করছেন? মামা জানে তো আপনার রক্ষে নেই। গর্ধব উজবুক মতন। তোর কি মনে হয় আমি এই বিয়েতে রাজি আছি? ছাদে সেই দিন কত ডাকলাম, শুনলি না। একটা মেয়ে মানুষ হয়ে বিয়ে বাড়ি থেকে একা পালানোর কত কষ্ট জানিস? মানে? মানে কিছু না, আমরা দুজনে পালাচ্ছি, তাড়াতাড়ি পাচালা, আমাদের খুঁজতে এলো প্রায়। হাতটা চেপে ধরে মাঝ রাস্তা দিয়ে দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণের জন্য কিছু বিশ্বাস করতে পারছিলাম না। পিছনে মামার এলাকার লোকজন নিয়ে ছুটে আসছে। কি করব ভেবে পাচ্ছি না। কি ভাবিস, ধরা পড়ার ইচ্ছা আছে নাকি? চল, এখনো সময় আছে, পালিয়ে বিয়ে করে নি। কিন্তু মার কি হবে? না, আমি মাকে রেখে এভাবে যেতে পারবো না। আপনি বরং বিয়েটা করে নিন, সময় এখনো শেষ হয়নি। ওসব তোর চিন্তা করতে হবে না, তোর থেকে আন্টিই বেশি ভালো। আমাদের পাড়াতে অনেক সাহায্য করেছে। আন্টিকে নানু বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আব্বু নানুকে দেখে ভয় একটু বেশি করে। চল পালাই। এবার রাগ উঠে গেল। পালাই পালাই করছেন কেন? খাবো কি, করবো কি? টাকা নাই, খালি হাতে কেউ পালায় নাকি? মাথায় চাটি মেরে বলে, উফ, গর্ধব কি এমনি বলে থাকে? গায়ে এতগুলো গয়না, সেটা কি তোর চোখে পড়ে না কানা? ব্যাগে অনেক টাকা আছে, প্রায় 5 লাখের মতো। বাহ, এবার বাড়ি মজা হবে। হাতটা চেপে ধরে যতটা পারি জোরে হাঁটার চেষ্টা করছি। ছাড়তে যদিও হাঁটতে অসুবিধা হচ্ছিল। পা কেটে গেছে। উফ, থেমে গিয়ে বলি, কি হলো? পায়ের হাঁটু ব্যথা করছে? আজকের মতো একটু কষ্ট করো, প্রতিদিন তো আর পালাতে হবে না। না, বাবলা গাছের কাটা পায়ে ঢুকে গেছে। এখন আমরা পালাবো কিভাবে? মাঝ রাস্তায় বসে ব্যবা করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। কোনো কিছু না ভেবে পাঞ্জাবির একটা অংশ ছিঁড়ে কোনোরকম পা ভেদে কোলে তুলে দৌড় লাগালাম। দৌড়াতে দৌড়াতে বললাম, পায়ে কাটা ঢোকার আর সময় পেরো না। চোদা পড়ে আসতে কি হয়েছিল? মুখটা কালো করে বলল, মেকআপ বক্সটা আনতেই পারিনি, তাড়াহুড়োয় জুতো কখন পরবো? গলাতে দু হাতে জড়িয়ে ধরে বলল, হাই রে মেয়ে মানুষ, এমন সময় মেকআপ প্রশ্নে পড়ে আছে। ওজনের দিক দিয়ে এবং বয়সের দিক দিয়ে দুটোতেই আমার থেকে বেশি। আপনার ওজন এত কেন আপু? আমি তো হাঁটতেই পারছি না। পাজা করে করে দৌড়াচ্ছি। মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে আবার দৌড়। নীলাপু চাপা হাসি এসে বলল, তোকে বিয়ে করতে পারবো কিনা সেটার চিন্তায় বেশি বেশি খেতে খেতে মোটা হয়ে গেছে। ভেবেছিলাম দৌড়ালে একটু ওজন কমবে, কিন্তু বাবলা গাছের কাটা সব প্ল্যান পানিতে ভেসে দিল। বাহ, কি মেয়ে! জীবনে এরকম কখনো দেখেছি কিনা সন্দেহ আছে। চিন্তায় পড়ে বেশি বেশি খায়। হাঁপাতে হাঁপাতে কোল থেকে নিয়ে দিলাম। হাত দিয়ে ইশারা করে বলতে লাগলাম, না আমি আর পারবো না এইভাবে দৌড়াতে। কান ধরছি, কাউকে নিয়ে পালাবো না, হেল্পও করবো না। ভুড়ো দুটো কুচকে গিয়ে কপাল ভাঁজ পড়েছে। মানে সে আশ্চর্য আমার কথা শুনে, কিন্তু কেন সেটা জানার আমার একটু আগ্রহ নেই। আমি এখন একটু রেস্ট নিতে চাই। যদি মামা এসে যায় তবু আগে রেস্ট নিব, তারপর না হয় তোর। নীলাপো কাটা ঢোকা পা নিয়ে এক পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। তুর্কি বাজিয়ে বলে, তুই না পুরুষ মানুষ, একটা মেয়েকে কোলে তুলে হাঁটতে এতটাই হাঁপিয়ে গেলি? আপনার কাছে একটু মনে হলো? প্রায় 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছি, আর আপনার ওজনও অনেক বেশি। ভুল হয়েছে, কেন যে সিনিয়র অফিসের সাথে প্রেম করতে গেলাম। তাহলে এখন আমরা কি করব? হাঁটুতে ভর করে ঝুঁকে থেকে কিছুক্ষণ স্বস্তি নিঃশ্বাস নিয়ে দাঁড়িয়ে হাত ধরলাম। একটা রিক্সা যাচ্ছে। চাচা মিয়া, বাস স্টপে যাবেন? রিক্সাওয়ালা আমাদের দিকে প্যাডেল করতে করতে দাঁড়িয়ে বলল, ভাড়া একটু বেশি দিতে হবে। সে না হয়তো দিব, তাতে সমস্যা নেই। আপনি শুধু একটা হোটেলের ব্যবস্থা করে দিতে হবে। চাচা মিয়া আমাদের দিকে পা থেকে মাজা পর্যন্ত তাকাচ্ছে। নীলাপু আমার হাতটা চেপে ধরে পিছনে দাঁড়ালো। ভয় পেয়েছে হয়তো এরকম তাকানো দেখে। আমি বললাম, কি 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 সমস্যা আপনার? ভাড়া দিলে তো হলো নাকি? প্রেমিকাকে নিয়ে হোটেলে মজা করবে, তাহলে কিন্তু আমি নিয়ে যাব না, কারণ আমার এরকম একটা মেয়ে ছিল। চাচা মিয়া, সত্যি কথাটা কি বলবো? আমি যেহেতু চাচা বলে ডেকেছি, বিশ্বাস করুন আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। বিয়ে করার জন্য পালাইছো, তাহলে ওঠো, ভাড়া দিতে হবে না। নীলাপু হাতের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে শাড়ির আঁচলে আমাকে জড়িয়ে দিল। রাত বেশি হয়, শীত শীত ভাব। সিনিয়র অফিসের সাথে প্রেম করার একটা সুবিধা হলো এরা যত্নশীল একটু বেশি পরিমাণে, কাঁধে মাথা রেখে পাশাপাশি বসা। বুঝলে, তোদের মতো আমার মেয়েটাও একজনকে খুব ভালোবাসতো। হঠাৎ চাচার কথায় আকৃষ্ট হলো মন। নীলাপু নড়ে চড়ে বসলো। কার না ভালো লাগে লাভ স্টোরি শুনতে, যদি সেটা হয় বাস্তব জীবনে হয়, তাহলে তো কথাই নেই। তারপর কি হলো চাচা? গরিব মানুষ ছিলাম, মেয়ে সুন্দর হওয়ায় অনেক কষ্টে যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু চাচা হু হু করে কেঁদে দিল। কিন্তু কি চাচা? বিয়ের রাতে আমার মেয়েটা বিষ খেয়ে আত্মহত্যা করে। শুধু ওর মার জন্য বেঁচে আছি। আর তোমাদের মতো ছেলে মেয়েদের সাহায্য করার জন্যই মাঝরাতে পর্যন্ত রিক্সা চালাই। যদি কেউ বিপদে পড়ে এইভাবে
নীলা চোখে পানি, বেশ বুঝতে পারলাম। কাজী অফিসে নামিয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে আমাদের বিয়ে করানোর জন্য প্রমাণ হলো। ফুলের মালা দিয়ে কাজী অফিসে বিয়ে করে নিলাম। চাচা মিয়া বুদ্ধি শুনে আমরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। পালানোর পর হোটেল বা রেস্টুরেন্টে এইসবই বেশি খোঁজ খবর নেওয়া হয়। তোমরা বরং ভাড়াটে বাসায় থাকো। পরিবেশ ঠান্ডা হলে তারপর তোমাদের বাবা মা নিজে থেকে মেনে নেবে। আমি ভাড়াটে বাসায় রেখে চলে গেল। জোর করে হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বললাম, চাচির জন্য একটা নতুন শাড়ি আর আপনার জন্য পাঞ্জাবি। না করবেন না, এটা আপনার জামের অনুরোধ। নরম গদি বিছানা ভালোই। আমি 4 পা ছড়িয়ে দিয়ে শান্তিতে ঘুমানোর চেষ্টা করলাম। মামার ভয়ে এখনো বুক ধুকবুক করছে। নীলা বসে বলল, গোসল করে আসতেছি, তুমি থাকো, শরীর ঘামে জবজব করছে। তুমি? সূর্য কি উল্টো দিকে উঠো নাকি? গাল টিপে দিয়ে বলে, অভ্যাস তো করে নিতেই হবে নাকি, বিয়ে যেহেতু করেই ফেলেছি, তাহলে আসতে পারো, একসাথেই গোসল করবো। সোজা সাপটা বলে দিলাম আমি একটু রেস্ট নিতে চাই। 5 মিনিট পর বাথরুম থেকে চেঁচিয়ে নীলাপু বলল, আমি তো তোয়ালাটা আনতে ভুলে গেছি, দিয়ে যাও না একটু প্লিজ। ওয়েট। তোয়ালে হাতে দাঁড়িয়েছিলাম, দরজাটা খুলে হাতে হাত ধরে টান দিয়ে বাথরুমে ঢুকিয়ে নিল। বুকের উপর তোয়ালে গুজে রেখেছে, হাঁটুর উপর তোয়ালে। উফ, চুলগুলি খুলে রাখার কারণে কোমর পর্যন্ত লম্বা চুলে ঢেকে গেছে। কলা চেপে ধরে একটানে বুকের সামনে এনে কপালে কপাল থেকে চুমন করার চেষ্টা ব্যর্থ নিল আপু। আহ আপু, ফুলসজ্জাটা এইখানে না করে পিছনে করলে হয় না? ভয় করছে তো। চুপ, আর নয় মামাতো ভাই বোন, এখন থেকে আপুও ডাকবে না, শুধু জানটুসি, বউ আর বর, বুঝলে? তোয়ালেটা খুলে ধরতে চোখ চড়া গাছ। রাতের আলো সূর্য দেখা সবার কপালে থাকে না। আর আমার সামনে তো সূর্যটা দাঁড়িয়ে আছে। চোখ মুখ কচলিয়ে আবারও তাকালাম, স্বপ্ন দেখছি না তো। তোয়ালে হাত থেকে ছেড়ে দিয়ে জড়িয়ে ধরলো। জনা দিয়ে মুষলধারে পানি পড়ছে আমাদের সমস্ত শরীর জুড়ে। কপালে শীতে বেয়ে পানি বেয়ে বেয়ে নদীর মতো এঁকে বেঁকে যাচ্ছে। দুজনে কিস করতে মগ্ন, ঠোঁটে তালে তাল মিলিয়ে জিভ ছুঁয়ে আদর করতে থাকলাম। চুমুতে চুমুতে কোমর ধরে নাভিতে ঠোঁটের স্পর্শ পেতেই কেঁপে উঠল। রাত 3:45। দেয়ালঘড়িতে তাকিয়ে দেখলাম পাশে নীলা নেই। বেলকনিতে কারো ছায়া দেখে পা বাড়িয়ে এগিয়ে গেলাম। পিছন থেকে চুলগুলি সরিয়ে দিয়ে খোলা পিঠে কিস করতে করতে বলি, ঘুমাবে না? কাঁধে পার হয়ে তার গাল ঘেঁষে আছে আমার মুখমণ্ডল। গালে হাত রেখে বলে, আজ আমার ঘুম আসবে না, এই রাতটা শুধু তোমার আর আমার, তোমাকে কাছ থেকে পেতে চাইছি, আজ সেই রাত। নীলা শৈলে আমার শার্ট পরা আর আমি তোয়ালে চড়িয়ে আছি। পাজাকোলা করে এগিয়ে যাচ্ছে বিছানার দিকে। চোখাচোখি হচ্ছে দুটি চোখ। সকালে যখন ঘুম ভাঙলো তখন নীলা আমার মুখমণ্ডল জুড়ে নিজের চুলে সুরসুরি দিচ্ছে। চোখে মুখে দুষ্ট হাসি। ভেজা চুলে ঘুম ভাঙলো। হাত ধরে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে আঙুল তার কপাল থেকে নাকের ওপর দিয়ে ঠোঁটে এসে পৌঁছালো। নিজে নিজের ঠোঁট কামড়ে বলি, মর্নিং কিসটা খেয়ে দিবে? চায় কি ক্ষুধা মেটে? আঙ্গুলে কামড় দিয়ে লজ্জায় আঁকাবাঁকা নদীর মতো এক দৌড় দিল। হাত কামড়ে লাল করে দিছে। ইস! ব্রাশ করার জন্য বাথরুমে ঢুকে দেখি চোখ মুখ ফুলে গেছে। চোখের কোণে রক্ত জমাটবদ্ধ হয়ে গেছে। আয়নার সামনে চোখ টেনে টেনে দেখলাম পাগলি বউ আমার। সারা রাত ঘুমাতেই দেয় নাই। ঘুমালে আবার জাগিয়ে তুলে বলে, ওই কঠিন ফুলসজ্জা কি বারবার আসে নাকি? জীবনে একটিবারই আসে। রাতের কথা ভাবতে ভাবতেই ঠোঁটের কোণে দুষ্ট হাসি খেয়ে গেল। আচ্ছা, কাল রাতে তো দেখলাম 2টা ব্রাশ, আরেকটা কই গেল? দাঁত কি ব্রাশ দেখে নাকি মাছলিক হলো দাঁত? পরিষ্কার হওয়াটাই বড় কথা, ব্রাশ নয়। গটি সত্যি পায়ে রান্নাঘরের দিকে পা বাড়লাম। চুল খোবা বেঁধে হলো শাড়ি পরনে, কোমর পিছিয়ে গুজে রেখেছে শাড়ি, নাবির একটুখানি নিচে। সামনাসামনি থাকার সময় নাবির একটু নিচেই শাড়ি বেশি পরে থাকে। জাস্ট ওয়াও! একটু ঝুঁকে ময়দা মাখাচ্ছে। শাড়ির আড়া থেকে স্পষ্ট দেখা যাচ্ছে চিকন কোমরটা। নিজের অজান্তে একটা ঠোক চেপে গেল গলা বেয়ে। সব পেস্ট গলা বেয়ে পেটে চলে গেল। হঠাৎ করে কাঁধ থেকে হাত স্লিপ করতে করতে কোমর থেকে নাভির উপর 2 হাতে বুকে চেপে ধরি। চমকে গিয়ে থনকের মতো কোমর বেঁকে যায়। ময়দা মাখতে মাখতে বলে, তুমিও না পারো বটে, এভাবে কেউ জড়িয়ে ধরে ভয় পেয়েছি তো। ধরি তো, এই যে আমি জড়িয়ে ধরে আছি। আমাকে আকর্ষণ করার জন্য তো সব করো নাকি? একটা বিষয় বুঝতেছি না, কাল 2টা ব্রাশ দেখলাম, আজ একটা কেন? এবার ময়দা মাখা রেখে ঘুরে দাঁড়িয়ে তাকালো, চোখে চোখ রেখে আর গলা দুপাশে হাত রেখে বলে, কেন ফেলে দিছি? ফেলে দিস মানে? এটা তাহলে কার ব্রাশ? একটু তোমার ব্রাশ দিয়ে এতক্ষণ তসমাসে ছিলাম। কপাল থেকে হাতের নরম আঙ্গুল স্লিপ করতে করতে নাক টিপে দিয়ে বলে, তো কি হয়েছে, এক ব্রাশে ব্রাশ করলে ভালোবাসা বাড়ে জানো না? এখন থেকে রোজ আমরা এটাই করবো, ঠিক আছে? আমি যা বলবো তাই, বুঝলা? মাথা ঠিক পেছনে হাত রেখে ঠোঁটে স্পর্শ করার চেষ্টা করতে বলল, হুম, এখন কেন কি পাবো না? ব্রাশ না করলে মুখে অনেক জীবাণু থাকবে, ব্রাশ পরে।
বাচ্চাদের মতো বায়না ধরে বলি, না না এখনই মানে এক্ষুনি দিতে হবে। চোখ রাঙিয়ে বলে, না মানে বুঝো না, যাও ব্রাশ করে আসো। সিনিয়র আপুদের সাথে বিয়ে করার এই একই ঝামেলা, কথায় কথায় হুকুম দেয় আর রাগ দেখায়। হালকা ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলাম। তুমি খাবে না? আজ আমি তোকে খাইয়ে দেবো। এটা কেমন ডাক? তুমি সাথে তুই বিক্রিয়া, বুঝলাম না কিছু, পাগল হলে নাকি? না, চেষ্টা করছিলাম তুমি করে ডাকার। এখন থেকে অভ্যেস করে নিচ্ছি, বুঝছো? পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে তুই বলে ডাকলে কেমন লাগবে বলো তো? বাহ, সে চিরচেনা খাদ্য লুচি। খাদ্য নাকি সন্দেহ, হয়তো এটা আমাদের বংশের প্রধান খাদ্য লুচি। দ্বিতীয় নাম্বারে ভাত, আর তার কোনো গ্যারান্টি নেই, আমি 100% শিওর। সাথে মাংস আর থকথকে 1 হাঁটু পরিমাণ পানির মতো ঝোল। আমার বংশের ছেলেরা যা বলে আর কি। গালে হাত রেখে বেচারা লুচিগুলোর দিকে তাকিয়ে আছি। কয়েকটা পুরে কয়লা হয়ে গেছে, আর বাকিগুলি হসপিটালে অ্যাডমিশন দিতে হবে। কেন যে পালিয়ে বিয়ে করতে গেলাম? সিগারেট খেয়ে চোখে জলে ভাসিয়ে দেওয়াটাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। শুধু সন্দেহ ছিল চোখের পানি যেন শুকিয়ে না যায়। আমার উদাসীনতা দেখে বলল, খাচ্ছ না যে? পছন্দ হয়নি বুঝি? আমারটা কেন পছন্দ হবে? পাশের বাড়ির ভাবিদের রান্নাই তো বেশি পছন্দ। একদিন হয়নি এখানে ভাড়া থাকি, এরই মাঝে সন্দেহ করা শুরু করে দিছো? আমতামতে করে বললাম, না মানে নীলা, তুমি এত সুন্দর রান্না করেছো, আমার তো ইচ্ছে করছে এগুলি না খেয়ে দেয়ালে ঝুলিয়ে রাখি, আর সেখানে লেখা থাকবে আমার বউয়ের হাতে রান্না। খুশিতে উৎফুল্ল হয়ে বলে, সত্যি? সত্যি, বিশ্বাস করো, দেখেই পেট ভরে গেছে। এখন থেকে রোজ লুচি মাংস। ইহাকে বলে কোড়ালের উপর পা মারা। যেভাবে পা পড়ুক না কেন, পা কাটবেই। চেয়ার টেনে পাশে বসে লুচি মুখে ঢুকিয়ে দিচ্ছে, কিছু বলার নেই। আজ পেট খারাপ হবে সেটা আমার জানা আছে, তবে লুচি মাংসের এত পরিমাণ লবণ কেউ মনে হয় লবণ দেয় না। 10টা লুচি খাওয়ার পর পেটের উপর হাত রেখে বললাম, আমি একটু বাথরুমে যাচ্ছি, ওকে? বাথরুম থেকে এসে দেখি ফোন, শ্বশুর আবার ফোন করেছে। আমাদের আর রক্ষে নেই, কাঁপা কাঁপা হাতে ফোন তুললাম। ওপাশ থেকে কান্নাজড়িত কণ্ঠে বলে, মা নীলা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি সম্মানের থেকে তুই বেশি বড়। ফিরে আয় মা। এই তো দেখি মেঘনা চাইতে হ্যারিকেনের আলো। আশ্চর্য, এত তাড়াতাড়ি মেনে নেবে জানতামই না। ওপাশ থেকে ছাগলের মতো একটা হাসি দিয়ে বলে, আব্বা সত্যি আসবো? বাটপাড়ি করবি না তো? আর আমি তো বিয়ে যখন করে নিয়েছিস, আসলে কি হবে? চলে আয় আমার মেয়েকে নিয়ে। বিহেভিয়ার ল্যাঙ্গুয়েজ শ্বশুর আব্বা, আমি এখন আর আপনাদের ভাগ্নে না, জামাই। জামাই হলো দেবতার সমান, সম্মান দিন, নয়তো দেশের বাইরে চলে যাব। হুম 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 জামাই বাবা, বাড়ি আসো। নীলা হাত টেনে ধরে বললাম, চলো তোমাদের বাইরে যাব। শ্বশুর আব্বা মেনে নিছে। নীলা শুধু কাপড়গুলো গুছিয়ে নিল। বউ আমার হেব্বি সুন্দর, যেটাই পড়ুক না কেন দেখতে সুন্দরী লাগে। নীলা অনেক খুশি। শ্বশুরবাড়িতে ফিরতে ফিরতে রাত তখন 8টা থেকে 9টা বেজে গেছে। মামা মতো কিপন লোক রুমে রং করেছে নতুন করে, তবু কিপটামি কেন না। শুধু আমাদেরটা বাদে সব রুম ভূতের রাজবাড়ির মতো দেখতে ভয়ঙ্কর থেকে গেছে। শ্বশুর আব্বাকে পাশ হয়ে সালাম করার সময় লুঙ্গি টেনে ধরলাম। আব্বা উপরে টানে, আমি নিচে দাঁড়িয়ে। অনেক সালাম করছো বাবা, এবার তো ওঠো। আপনার মেয়ের পিছনে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, মন খুশি করে পকেট ভরিয়ে দিন। দোয়া নেওয়ার পর রুমে ঢুকে অবাক হয়ে গেলাম। ভাস্যঘরের মতো করে সাজানো রুমটা চমৎকার। শ্বশুর আব্বা, আমি হয়তো পৃথিবীর অন্যতম মানুষ যে কিনা তৃতীয়বার ফুলসজ্জা করতেছে। সবই কপাল ভাও, কপাল। অনেক বছর পর সাথে সন্ধ্যার সময় বসে আছি, লাঠি ভর দিয়ে বর্ণিলা পাশে বসলো। চশমাটা একটু পাঞ্জাবিতে মুছে আবার চোখে দিলাম। কাঁধে মাথা রেখে পাশাপাশি বসে আছি। কাপা কাপা হাতে রক্তের লাল চৌপন্ত সূর্যের দিকে আঙ্গুল তাক করে বলে, সূর্যটা অনেক সুন্দর, তাই না? কি জানি বউ, বয়স তো 50 ছুঁই ছুঁই, চোখে কিছুই দেখতে পাই না ঠিক মতো, শুধু তোমাকে দেখতে পাই। আমাকে আর আগের মতো ভালোবাসো না। বয়স হয়েছে দেখে অবহেলা করা শিখে গেছো, তাই না? তুমি সেই 18 বছরের যুবতী মেয়ের মতোই সুন্দর আছো, শুধু বদলে গেছে তোমার চামড়া, ভাঁজ পড়ে গেছে কপালে। তবুও তোমাকে ভালোবেসে যাব মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। কুচকে যাওয়া শুকনো ঠোঁটে চুলের মুঠি ধরে ঠোঁট লাগিয়ে দিল। আগের মতো আর পারি না, বুঝছো? বয়সের সাথে মুখের রস কর সব ফুরে গেছে। ভালোবাসা শুধু ছোটে থাকে না, তোমার সাথে কাটানোর সময়টা হলো আমার সব থেকে বড় পাওয়া। বুকে চড়ে নিলাম বুড়িটাকে, বাকিটা জীবন এভাবে যেন বইটার সাথে পার করতে পারি।